এই গল্পটা এমন একটা ছেলের যার কাছে কোনো স্পেশাল পাওয়ার ছিল না। আসলে এই দুনিয়ায় সবার কাছেই নর্মালি ম্যাজিক পাওয়ার থাকে, আর যার কাছে কোনো পাওয়ার থাকে না তাকে অনেক বেশি দুর্বল মনে করা হয়। তাতসুয়া একটা অনেক রিচ ফ্যামিলির ছেলে। পাওয়ারের দিক দিয়ে দেখতে গেলে তাদের ফ্যামিলি বাকি সব ফ্যামিলির তুলনায় অনেক বেশি উপরে আছে, কিন্তু তারপরেও তাতসুয়ার কাছে কোনো পাওয়ারসই ছিল না। এই কারণে তাতসুয়ার মা তাতসুয়ার উপরে বেশ কিছু এক্সপেরিমেন্ট করেন যাতে তাতসুয়া কিছু পাওয়ার পেতে পারে, কিন্তু এত চেষ্টা করার পরেও তাতসুয়ার মধ্যে কোনো পাওয়ারই আসে না। উল্টো এই পুরো প্রসেসের কারণে তাতসুয়া নিজের সব ইমোশন আর ডিজায়ার্স হারিয়ে ফেলে, কিন্তু তারপরেও তার মা থেমে থাকে না। তাতসুয়া মাঝে মাঝে তাকে থামতে বললেও তিনি তার কোনো কথাই শুনতেন না, তিনি চেষ্টা করতেই থাকেন। এখন এইভাবেই বছরের পর বছর এক্সপেরিমেন্ট চলতে থাকে আর তাতসুয়া বড় হয়ে যায়। একদিন হঠাৎ করেই তাতসুয়া নিজের ভেতরে একটা পাওয়ার ফিল করতে পারে, তার কাছে এখন পাওয়ার চলে এসেছিল, কিন্তু সে এই কথাটা নিজের ফ্যামিলির কাউকেই জানায় না, যার কারণে এখন সবাই তাকে ইউজলেস মনে করে। যেহেতু এখন তাতসুয়ার কাছে আর কোনো পাওয়ার নেই, এই কারণে এখন তাকে তার নিজের বোনেরই বডিগার্ড বানিয়ে দেওয়া হয়েছে। মানে তাতসুয়া নিজেই হচ্ছে তার নিজের বোনের বডিগার্ড। এখন গল্পের শুরুতে আমরা দেখতে পাই তাতসুয়ার মা আর তার বোন মিউকি কোনো একটা জায়গায় যাচ্ছিল। আসলে তারা প্লেনে করে অন্য একটা জায়গায় যাচ্ছে, কারণ সেখানে একটা ফাংশন হতে চলেছে, যে ফাংশনে তাদের ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে। সেখানে যাওয়ার সময় তারা সবাই বিজনেস ক্লাসে ট্রাভেল করছিল, কিন্তু তাতসুয়াকে নর্মালি বাকি সবার সাথে ইকোনমিক ক্লাসে বসিয়ে দেওয়া হয়, যেখানে সে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত অবস্থায় বসে থাকে। এরপরে এয়ারপোর্টে পৌঁছানোর পর মিউকি তার মাকে বলে, আমাদের কি একে মানে তাতসুয়াকে সবসময় নিজেদের সাথে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে? আমার এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইউজলেস মনে হয়। তার মা তখন তাকে বলে, তুমি ওকে নিজের জাস্ট একটা সার্ভেন্ট ভাবো, যে ও তোমার কাজের লোক, এর চেয়ে বেশি তাকে আর কিছুই ভাবার দরকার নেই। এরপরে যে হোটেলে তাদের থাকার কথা ছিল সেখানে আসার পর মিউকি বলে, আমি প্লেনে বসে বসে অনেক বেশি বিরক্ত হয়ে গেছি। সে তখন বাইরে যাওয়ার পারমিশন চায়। তার কথায় তখন তার মা রাজি হয়ে যায়, কিন্তু তিনি শর্ত দেন যে সে যেন তাতসুয়াকেও নিজের সাথে নিয়ে যায়। কিন্তু মিউকি এটা একদমই করতে চাইছিল না, কিন্তু তারপরেও তাকে তার মায়ের কথা শুনতে হয়। এরপরে সে তাতসুয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে মিউকি সানসেট এনজয় করছে, মানে সূর্য ডোবা দেখছে। ঠিক তখনই হঠাৎ করে সে একজনের সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, কিন্তু তাতসুয়া তখন তাকে বাঁচিয়ে নেয়। আসলে তারা এই জায়গার সোলজার ছিল, কিন্তু ওই সোলজার ইচ্ছা করেই মিউকির সাথে ধাক্কা খেয়েছিল, আর উল্টো সে মিউকির উপরেই চিৎকার করতে থাকে। তাতসুয়া তখন মিউকিকে নিজের পেছনে টেনে নেয়। এটা দেখে সেই সোলজার রেগে যায় এবং সে তাতসুয়ার উপরে অ্যাটাক করে, কিন্তু তাতসুয়া তার অ্যাটাকটাকে খুবই সহজে আটকে দেয়। এটা দেখে সেই সোলজার আর মিউকি দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু এরপরেও সেই সোলজার আবারও তার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল। তাতসুয়া তখন তাকে ওয়ার্নিং দিয়ে বলে যে সে অনেক বড় ভুল করতে যাচ্ছে, কিন্তু সোলজারটা তার কোনো কথায় পাত্তাই দেয় না। সে তার উপরে আবারও অ্যাটাক করে, কিন্তু তাতসুয়া উল্টো অ্যাটাক করে তাকে হারিয়ে দেয়। এটা দেখে মিউকি আরো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর তাতসুয়া তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। তারা যখন ফিরে যাচ্ছিল তখন মিউকি অনেক বেশি শকড ছিল। সে এর আগে নিজের ভাইয়ের এত পাওয়ার কখনোই ফিল করেনি। এখন তার তাতসুয়াকে দেখার পুরো পার্সপেক্টিভই বদলে গিয়েছিল। ফিরে আসার পর সে সবাইকে বলে তাতসুয়া তাকে প্রোটেক্ট করেছে, কিন্তু তাতসুয়া বলে সে শুধুমাত্র অর্ডার ফলো করেছে। আর এই জিনিসটা শুনে তাতসুয়ার মা তাতসুয়াকে বলে, হ্যাঁ তোমার এরকমটাই করা উচিত, মানে এখনো তাকে একজন সার্ভেন্টের মতোই দেখা হচ্ছে। এরপরে আমরা দেখতে পাই যে তাতসুয়ার মায়ের শরীর খারাপ ছিল, যার ফলে যে রয়্যাল পার্টির জন্য তারা এখানে এসেছিল সেটা এখন হ্যান্ডেল করার জন্য মিউকিকেই যেতে হবে। হানামি সেখানে এসে মিউকিকে বলে, তোমার মায়ের শরীর খারাপ, তুমি যেহেতু সেখানে একা যাচ্ছ তাই তুমি তাতসুয়াকেও তোমার সাথে নিয়ে যাও। এবার মিউকি রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে তারা যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন হানামি মনে মনে ভাবছিল যে সে নিজে একটা এআই রোবট, তাই সে চায় মিউকি আর তাতসুয়া যেন একে অপরকে সিবলিং এর মতোই ট্রিট করে। আর তার এখানে তাতসুয়ার জন্য খারাপ লাগছিল, কারণ কেউই তাতসুয়ার সাথে খুব একটা বেশি ভালো ব্যবহার করে না। এরপর পার্টির সিন দেখা যায়, যেখানে মিউকি অলরেডি পৌঁছে গেছে। সে যখন সামনের দিকে এগিয়ে আসে সবাই তখন তাকে নোটিস করে, কিন্তু তাতসুয়াকে কেউই নোটিস করছিল না। সে একা একা একটা কোনায় দাঁড়িয়েছিল। মিউকি যখন আরো সামনে যায় তখন তার সাথে দুইজন সিবলিং এর দেখা হয়। মিউকি তাদের দেখে অনেক বেশি খুশি হয়েছিল, কিন্তু ওই দুজন সিবলিং একটু কথা বলার পরেই তাতসুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর এরপর তারা তাতসুয়ার কাছে চলে যায়। ঠিক তখনই ওই দুটো বাচ্চার বাবা সেখানে এসে মিউকিকে বলে, কিছু মনে করো না, ওরা আসলে জানে না তুমি হচ্ছে ইউতসুবা বা তাতসুবা ফ্যামিলির সাকসেসর। মিউকির এতে আসলে কিছুই যায় আসে না, কিন্তু সে যখন অন্যদিকে তাকায় তখন সে দেখে তাতসুয়া ওই দুজনের সাথে কথা বলতে বলতে একটু হাসছে। এটা দেখে মিউকি অনেক জেলাস ফিল করে, কারণ তাতসুয়া কখনোই তার সাথে কথা বলার সময় একটুও হাসে না। কিন্তু পরে নিজেকে বোঝানোর জন্য সে ভাবে ইউতসুবা বা তাতসুবা ফ্যামিলি জাপানের সবচেয়ে পাওয়ারফুল মেজ ফ্যামিলি বা জাদুকর ফ্যামিলি। তারা যদি তাতসুয়াকে দুর্বল ভাবে তাহলে তাদের ফ্যামিলি সত্যি সত্যি আসলেই অনেক দুর্বল হয়ে যাবে। তাই সে মনে করে যে তার এত চিন্তা করার দরকার নেই। কিন্তু সে আবার যখন তাতসুয়াকে স্মাইল করতে দেখে
দেখে সে তখন আবারও এখানে জেলাস ফিল করতে থাকে। কিছুদিন পর আমরা দেখি যে এখন তাতসুয়া, তার মা, হানামি আর মিউকি সবাই মিলে একটা বোটে করে ঘুরতে এসেছিল। ঘোরার সময় তারা সবাই ছবি তুলছিল। মিউকি বলে যে সে তাতসুয়ার সাথে একটা ছবি তুলতে চায়, কিন্তু তাতসুয়া প্রথমে তার মায়ের কাছ থেকে পারমিশন নেয় আর এরপরে তারা ছবি তোলে। ঠিক তখনই হঠাৎ করে বোটের স্পিড অনেক ফাস্ট হয়ে যেতে শুরু করে আর তাদের দিকে কিছু মিসাইলও ধেয়ে আসতে থাকে। এই মিসাইলগুলোকে কে চালিয়েছিল এই ব্যাপারে তারা কেউই জানতো না। সেগুলোকে দেখে তাতসুয়া সাথে সাথে টাইম স্লো করে দেয় আর মিসাইলগুলোকে পানির ভেতরেই ডিস্ট্রয় করে দেয়। সবকিছু দেখে মিউকি বুঝে যায় যে এইটা হচ্ছে তাতসুয়ার স্পেশাল একটা পাওয়ার, কিন্তু সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল যে তাতসুয়া নিজে থেকে কিভাবে এই পাওয়ার ইউজ করছে বা তাতসুয়া কিভাবে এই পাওয়ারগুলো পেল। আসলে এই ওয়ার্ল্ডে ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করা আসলে এত বেশি ইজি ছিল না। ম্যাজিক্যাল পাওয়ারগুলো ইউজ করার জন্য অনেকগুলো গ্যাজেটস এর প্রয়োজন হতো আর সেই সাথে কন্ট্রোলিংও অনেক বেশি ভালো হতে হতো। এরপরে আমরা দেখি যে তারা যখন বাড়িতে ফেরে তখন সেখানে আর্মি কমান্ডার চলে আসে। সে বলছিল যে তাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে ওই মিসাইলগুলোকে কে ফায়ার করেছিল, তবে তারা এটার উপরে পুরো ইনভেস্টিগেশন করছে। কিন্তু তখনই তাতসুয়ার মা বলে যে এটার কোনো দরকার নেই, এমনিতেও ওই মিসাইলগুলো আমাদেরকে হিট করেনি, তাই কে ওই মিসাইলগুলোকে চালিয়েছে এটা না জানলেও চলবে। মানে ভাই এটা কোনো কথা? তো যাই হোক, এরপরে যখন আর্মি কমান্ডার সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে জানতে পারে যে তার জুনিয়ররা মিউকিকে ডিস্টার্ব করছিল আর তাতসুয়া তাদেরকে হারিয়ে দিয়েছে। এটা শুনে সে প্রথমে তাতসুয়া আর মিউকির কাছে ওই সোলজারদের হয়ে ক্ষমা চায় আর এরপরে সে তাতসুয়াকে বলে যে সে চাইলে তাদের ক্যাম্পে স্পেয়ারিং এর জন্য আসতে পারে। আর এই স্পেয়ারিং ওয়ার্ডটার মানে হচ্ছে ট্রেনিং এর জন্য ফাইট করা, মানে সহজ কথায় ট্রেনিং করা আর কি। আসলে এখানে বাকি সবাই তাতসুয়াকে ইউতসুবা বা তাতসুবা ফ্যামিলির মেম্বার হিসেবে চিনতো। এই কারণে তাদের বিশ্বাসই ছিল যে তাতসুয়া এমনিতেই অনেক বেশি স্ট্রং হবে আর এই কারণেই তারা তাকে ট্রেনিং এর জন্য ডাকে। তাতসুয়া এই ব্যাপারটা নিয়ে কিছুই ভাবছিল না, কিন্তু তার মা তাকে বলে যে তোমার ওখানে যাওয়া উচিত, কারণ এমনিতেও সে বাড়িতে বসে থাকে আর অন্যান্য বিষয় সম্পর্কে তার কোনো ধারণাও নেই। ট্রেনিং এ গেলে সে অন্তত কিছু ফাইটের টেকনিক সম্পর্কে জানতে পারবে। তখন মিউকি বলে যে সেও তাতসুয়ার সাথে সেখানে যাবে। সে কারণ হিসেবে বলে যে সে এখন একটু দুর্বল আর তাতসুয়া তাকে সবসময় প্রোটেক্ট করতে পারবে না, তাই সে নিজেই স্ট্রং হয়ে নিজেকে প্রোটেক্ট করতে চায়। যদিও এটা জাস্ট তার একটা অজুহাত ছিল, কিন্তু তারপরেও তার মা রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি যে তারা সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে এখন বাকি সকল সোলজারদের ট্রেনিং চলছিল। তারা দুইজনে ওখানে দাঁড়িয়ে থেকে বাকিদের ট্রেনিং দেখছিল। তখনই আর্মি কমান্ডার বলে তুমিও কি এদের সাথে ট্রেনিং করতে চাও? তখন তাতসুয়া প্রথমে মিউকির দিকে তাকায়, কিন্তু মিউকি এখানে কোনো রিয়াক্ট করে না, যার ফলে তাতসুয়া হ্যাঁ বলে দেয়। এরপরে ফাইটের সময় আমরা দেখি যে তাতসুয়ার সাথে যে লড়াই করতে এসেছিল সে আসলে অনেক স্ট্রং একটা সোলজার ছিল, কিন্তু তাতসুয়া তার প্রত্যেকটা অ্যাটাককে ডজ করে আর একটা পাঞ্চ করে, যার কারণে ওই সোলজার ওখানে মাটিতে পড়ে যায় আর এই এক পাঞ্চের কারণেই সে হেরে যায়। তারপরে দ্বিতীয় একজনকে ডাকা হয় যার অ্যাটাকগুলো অনেক বেশি ফাস্ট ছিল, কিন্তু তাতসুয়া তাকেও হারিয়ে দিচ্ছিল। কিন্তু আমরা দেখি যে তাতসুয়া যখন অ্যাটাক করে তখন সামনের সোলজারটাও তার অ্যাটাক আটকে দেয়, কারণ তাতসুয়া নিজের ফুল পাওয়ার দিয়ে অ্যাটাক করছিল না। এরপরে সামনের সোলজার যখন তাতসুয়ার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল তখন সে তার হাত ধরে তাকে নিচে ফেলে দেয় আর এই কারণে এই সোলজারটাও খুবই সহজে হেরে যায়। অন্যদিকে আমরা দেখি যে মিউকি নিজের ভাইকে এভাবে লড়তে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু তখনই ওই সোলজারটা যার সাথে তাতসুয়ার আগে দেখা হয়েছিল, মানে ওই ধাক্কা লাগার দিন, সে এখানে তাতসুয়াকে আবারও চ্যালেঞ্জ করে এবং সে ওই দিনের জন্য তাতসুয়ার উপরে রিভেঞ্জ নিতে চাইছিল। এরপরে যখন তাদের ফাইট স্টার্ট হতে নেয় তখন মিউকি অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখন তাতসুয়া বলে যে তার চিন্তা করার কোনো দরকার নেই। এরপরে ফাইট শুরু হয় আর ওই সোলজারটা শুরু থেকেই নিজের ম্যাজিক পাওয়ার ব্যবহার করছিল। এটা দেখে মিউকি বলে এটা তো চিটিং, কিন্তু তাতসুয়া বলে যে এটা চিটিং না, রিয়েল ওয়ার্ল্ডে তাদের এমন কারোর সাথেও ফাইট হতে পারে যে ম্যাজিক ইউজ করতে পারে, আর তখন ওই রিয়েল ফাইটে সে তো বলতে পারবে না যে এটা চিটিং। তাতসুয়া ওই সোলজারের মুভমেন্টকে নোটিস করে আর প্রথমে সেগুলোকে ডজ করে। এরপরে সে নিজের হাত সামনে নিয়ে নিজের পাওয়ার একদম সঠিক মাত্রা ইউজ করে, সে বেশি পাওয়ার ব্যবহার করে না। এই কারণে সে জাস্ট সামনের সোলজারের অ্যাটাকগুলোকে ব্লক করে দিয়েছিল আর এগুলোর কারণে তার স্পিড অনেক বেশি কমে যায়। তাতসুয়া তখন তার কাছে গিয়ে তাকে মাটিতে ফেলে দেয় আর তাকে অনেক সহজে হারিয়ে দেয়। এরপরে ওই সোলজার উঠে দাঁড়িয়ে তাতসুয়ার সাথে হ্যান্ডশেক করে আর এখন তার সাথে অনেক ভালোভাবে কথা বলতে থাকে। আসলে তাতসুয়া যে এখন 3টে ম্যাচ খেললো, এই কোনো ম্যাচেই তাতসুয়া তার ফুল পাওয়ার ব্যবহার করেনি, কারণ সে জানতো সে যদি তার ফুল পাওয়ার ব্যবহার করত তাহলে এই 3 জনের মধ্যে কেউই আর বেঁচে থাকতে পারতো না। এখানে এই সোলজারটা নিজের নাম ড্যানি বলে আর এখন সে তাতসুয়ার বন্ধু হয়ে গেছে। এরপরে আমরা দেখি যে যখন তাতসুয়া আর মিউকি দুজনেই বাড়ি ফিরে আসে তখন হঠাৎ করে নিউজে দেখানো হয় যে তাদের আইল্যান্ডের ডিফেন্স ব্যারিয়ার দুর্বল হয়ে যেতে শুরু করেছে। এর মানে যে কোনো সময় তাদের এই আইল্যান্ডের উপরে অ্যাটাক হতে পারে, আর তাই যারা এখন এই আইল্যান্ডে আছে তাদেরকে এখন এই আইল্যান্ড ছেড়ে চলে যাওয়া উচিত। এই নিউজগুলো পাওয়ার পর তারাও এই আইল্যান্ডটা ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করতে থাকে। ঠিক তখনই তাতসুয়ার মায়ের কাছে একটা কল আসে যেটা মূলত তার বোনের ছিল। সে তখন তাতসুয়ার মাকে বলে তোমার এখন তাতসুয়ার
উপর থেকে ওই স্পেলটা সরিয়ে দেওয়া উচিত, যেটা তার পাওয়ারকে কম্প্রেস করে রাখে। সহজভাবে বললে এখানে সে তাতসুয়ার উপরে থাকা ওই স্পেলটাকে রিমুভ করতে বলছিল, যেন তাতসুয়া নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করতে পারে। আর এই মহিলাটা হচ্ছে তাতসুয়ার মায়ের যমজ বোন। মানে তাতসুয়ার মা তাতসুয়ার উপরে এমন একটা স্পেল কাস্ট করে রেখেছিল, যার কারণে তাতসুয়া তার নিজের আসল পাওয়ার কোনোদিনও ব্যবহার করতে পারেনি, বা ফুল পাওয়ার কোনোদিনও ব্যবহার করতে পারেনি। এরপরের সিনে আমরা দেখি যে তারা ওখান থেকে বেরোনোর জন্য এখন একটা শেল্টারের কাছে যায়, কারণ সিচুয়েশন এখন আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, আর এখান থেকে বের হয়ে যাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণও সময়ও ছিল না। তারা শেল্টারের কাছে গিয়ে জানতে পারে যে এখানে এদের জন্য যে স্পেশাল গার্ড রাখা হয়েছে সেটা আর কেউ না, সেটা হচ্ছে ড্যানি। আর তার সাথে এখানে আরো অনেকজন গার্ডসও ছিল। তাদের শেল্টারের ভেতরে রাখা হয়, যেখানে তাদের মতোই আরো অনেক ফ্যামিলি ছিল। এখানে থাকা সবারই এখন হঠাৎ করেই একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল, আর তখনই হঠাৎ করে তাতসুয়ার কানে একটা বন্দুকের গুলির শব্দ আসে। শব্দটা এতটা দূর থেকে আসছিল যে অন্য কেউ এই শব্দটাকে শুনতেই পায় না। তাতসুয়া ফ্লোরে হাত দিয়ে ফিল করতে পারে যে আসলে এখানে এমন একটা ম্যাজিক ইউজ করা হচ্ছে যা তাদের পাওয়ারকে অ্যাবজর্ব করে নিচ্ছে, আর এই কারণে এখানে থাকা কেউই নিজেদের পাওয়ার পুরোপুরি ব্যবহার করতে পারছে না। তাই সে এই ব্যাপারে পুরোপুরি জানার জন্য যখন বাইরে যাচ্ছিল, ঠিক তখনই তার মা নিজের পাওয়ার দিয়ে তাতসুয়ার উপর থেকে ওই স্পেলটা রিমুভ করে দেয়, যে স্পেলটা তাতসুয়ার পাওয়ারকে লিমিট করে রেখেছিল। এরপরে সে বাইরে এসে দেখে যে বাইরের সিচুয়েশন অনেক বেশি খারাপ ছিল। এরপরে আমরা ভেতরে দেখতে পাই যে সোলজারদের একটা টিম সেখানে চলে এসেছে। তারা সবাইকে তাদের সাথে এখান থেকে যেতে বলে, কারণ এই শেল্টারটাকে তারা ফাঁকা করে দিবে। কিন্তু এই কথাটা শুনে তাতসুয়ার মা বলে তারা যেন আগে বাকি সবাইকে নিয়ে যায়, আর তাদেরকে যেন একদম শেষ সময় নিয়ে যাওয়া হয়, কারণ তাতসুয়া এখন বাইরে গেছে। এটা শুনে হানামি পুরো শকড হয়ে যায়। সে জিজ্ঞাসা করে যে তাদের কি তাতসুয়ার জন্য চিন্তা হচ্ছে। এটা শুনে তাতসুয়ার বলে না, ওর জন্য আমাদের কোনো চিন্তা হচ্ছে না, তবে আমরা এই সোলজারদের উপরে ভরসা করতে পারছি না। এরপরে আমরা দেখতে পাই যে উনার এই সন্দেহটা একদম সঠিক ছিল, আর এই সোলজাররা এখন তাদের উপরে গুলি করতে শুরু করে। কিন্তু তাদের বাঁচাতে হানামি যখন সামনে চলে আসে আর নিজের পাওয়ার দিয়ে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে। অন্যদিকে ততক্ষণে ড্যানিও সেখানে চলে আসে। সে ওই সোলজারদের এমন বিহেভিয়ার দেখে পুরো শকড হয়ে যায়। সে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা বলে যে ড্যানি অনেক বেশি পাওয়ারফুল, আর তারা নিজেরা কখনো তাদের প্রাপ্য রেসপেক্টটা পায়নি, আর এই কারণে তারা তাদের সাথে থাকবে না, আর তারা এই কারণেই মূলত বিট্রে করেছে। তাও ড্যানি তখন তাদেরকে বোঝায় যে দেখো, তোমাদের এটা করার কোনো কারণ নেই, এটা অনেক বড় একটা ভুল হতে চলেছে, আর এটা করার জন্য তোমরা শেষে কিছুই পাবে না। এই জিনিসটা শুনে তারা মেনে নেয় আর নিজেদের বন্দুক নিচে নামিয়ে নেয়। কিন্তু তখনই হানামি তখন নিজের পাওয়ার ব্যবহার করে একটা সোলজারকে মেরে ফেলে, যা দেখে বাকি সোলজাররা অনেক বেশি রেগে যায়, আর তারা আবারও ফায়ারিং শুরু করে দেয়। এখানে তখন অনেক ডেঞ্জারাস ভাবে ফায়ারিং হচ্ছিল, আর এই ফায়ারিং এর কারণেই মিউকি, হানামি আর তাতসুয়ার মা ওইখানেই মারা যায়। ঠিক তখনই সেখানে একটা সার্কেল ক্রিয়েট করা হয়, যা আসলে একটা পোর্টাল ছিল, আর এই পোর্টালের মাধ্যমে তাতসুয়া সেখানে চলে আসে। সে এখানে এসেই সব সোলজারদেরকে এক এক করে মারতে শুরু করে। এরপরে আমরা দেখি যে মিউকি ওখানে নিচে পড়েছিল, কিন্তু সে এখনো পুরোপুরি মারা যায়নি। এই কারণে তাতসুয়া সামনে এগিয়ে আসে আর তার বুকের উপরে হাত রেখে তার নিজের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তাকে হিল করতে শুরু করে। এখানে আমরা মিউকির মাইন্ডের ভেতরে দেখতে পাই যে সে তখন তাতসুয়ার আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু সে ভাবছিল যে সে তাকে কেন বাঁচাচ্ছে। সে তাতসুয়ার সাথে যা যা করেছে তারপর তো তাতসুয়ার কখনোই তাকে মাফ করা উচিত না। সে যে তার ভাই তাতসুয়ার সাথে এতদিন এরকম ব্যবহার করেছে, এই কারণে সে নিজেই মনে করছিল যে তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই, তার মারা যাওয়া উচিত। কিন্তু তখনই হঠাৎ করে রিয়েল ওয়ার্ল্ডে তার চোখ খোলে, আর সে এটা দেখে অবাক হয়ে যায় যে সে এখনো বেঁচে আছে। সে ভাবতে থাকে তাতসুয়া কি আসলেই কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে, আর সে যদি সত্যি এটা করতে পারে তাহলে এটা তো অনেক বড় একটা পাওয়ার। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই মিউকির মা পুরোপুরি মারা গেছে, তার নিঃশ্বাসও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু তাতসুয়া নিজের কাছ থেকে একটা গান বের করে, যার মাধ্যমে সে তার পুরো এনার্জি ইউজ করে তাকে আবারও লাইফ দিয়ে দেয়। আর সেই সাথে এখানে হানামিও বেঁচে উঠেছিল। এটা দেখে মিউকি আরো অনেক বেশি অবাক হয়ে যায়। তার পাশাপাশি হানামিও অনেক বেশি শক্ত ছিল, কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। সে বলে যে এই ওয়ার্ল্ডে এমন কোনো হিলিং পাওয়ার নেই যা দিয়ে মৃত মানুষকে জীবিত করা যায়, কিন্তু তাতসুয়া কিন্তু এরকমটা করে দেখিয়েছে। এখানে 3টা লোক মারা গিয়েছিল, আর তাতসুয়া 3জনকেই জীবিত করে দিয়েছিল। এরপরে আমরা দেখি যে সেখানে আর্মি কমান্ডার চলে আসে, আর এই সব কিছুর জন্য সে তাদের কাছে ক্ষমা চায়। তারা তাকে ক্ষমা করে দেয়। তখন তাতসুয়া বলে যে তার আর্মি স্যুট আর ট্যাঙ্ক তার দরকার। আসলে তাতসুয়া জানতো যে এই অ্যাটাকটা কোথা থেকে করা হচ্ছে, আর সে মূলত আর্মিকে হেল্প করতে চায়। এটা শুনে আর্মি কমান্ডার অনেক বেশি অবাক হয়ে গেলেও সে তখন রাজি হয়ে যায়, কিন্তু তিনি বলেন যে কেউ যদি সারেন্ডার করতে চায় তবে তুমি তাকে ছেড়ে দিও। কিন্তু তাতসুয়া বলে যে সে এমনটা কোনোদিনও করবে না, কারণ এরা অনেক বড় একটা ভুল করেছে। পরে যখন তাতসুয়া ওখান থেকে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সেখানে মিউকি এসে তাকে বলে যে সে কেন যাচ্ছে, ওইখানে গেলে তো তার অনেক বড় বিপদ হতে পারে। এটা শুনে তাতসুয়া বলে যে না, যে তার বোনকে আঘাত করেছে বা যারা তার বোনের উপরে অ্যাটাক করেছে সে তাদের কখনোই মাফ করবে না। তাতসুয়া তখন কথায় কথায় নিজের অনেক বড় একটা সিক্রেট রিভিল করে। সে বলে যে এই পুরো ওয়ার্ল্ডে
করে তার কাছে তার ছোট বোনের চেয়ে স্পেশাল আর কিছুই নেই। সে তার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসে, আর যদি কেউ তার ছোট বোনকে হার্ট করার চেষ্টা করে তবে সে এটার জন্য পুরো প্ল্যানেটটাকেও ধ্বংস করে দিতে পারবে। আর এইটুকু বলেই তাৎসুয়া সেখান থেকে চলে যায়। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। এবার আমরা দেখতে পাই যে যারা তাদের উপরে অ্যাটাক করছিল তারা আসলে সংখ্যায় অনেক বেশি মানুষ ছিল, এবং তারা সবাই এখন এই আইল্যান্ডের দিকে ধেয়ে আসছিল এবং অনবরত অ্যাটাক করছিল। তাৎসুও নিজের ট্যাঙ্ক নিয়ে সেখানে পৌঁছে যায়। সে কিছু এনিমিকে নিজের পাওয়ার দিয়েই ভ্যানিশ করে ফেলে, কিন্তু এই কাজে একজন একজন করে মারতে তার অনেক বেশি টাইম লেগে যাচ্ছিল। সাথে সাথে এখানে যেসব মেম্বার মারা যাচ্ছিল তাৎসুও তাদেরকেও হিল করছিল। অন্যদিকে এই সবকিছু ওখান থেকে মিউকি আর তার মা দেখতে পাচ্ছিল। মিউকি তার মাকে জিজ্ঞাসা করে যে আসলে তাৎসুয়ার পাওয়ারের সিক্রেটটা কি। তার মা এই সবকিছু আসলে আগে থেকেই জানতো। তিনি বলেন যে ঠিক আছে, তাহলে এখন আমি তোমাকে সত্যিটা বলে দেই। আসলে ইউতসুবা বা তাৎসুয়া ফ্যামিলি হলো সবচেয়ে পাওয়ারফুল মেজ বা জাদুঘরি ফ্যামিলি, কিন্তু তাৎসুয়ার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার ছিল না। তাই তারা আসলে ট্রাই করছিল যাতে তাৎসুয়াকে একটা ম্যাজিক্যাল পাওয়ার দেওয়া যায়। এটার জন্য তারা যখন এক্সপেরিমেন্ট করার স্টার্ট করে তখন সেই প্রসেসের মধ্যে তাৎসুয়া নিজের সমস্ত সেন্স আর ইমোশন হারিয়ে ফেলে। তার কাছে জাস্ট একটা জিনিসই বেঁচে ছিল। এখন তাৎসুয়ার কাছে যে একটা জিনিস বেঁচে ছিল সেই জিনিসটা যখন সে বলতে যায় তখন মিউকি জানতে পারে যে তাৎসুয়া আসলে একা না, যে ওই এক্সপেরিমেন্টের কারণে নিজের সব ইমোশন হারিয়ে ফেলেছে। এই এক্সপেরিমেন্টের কারণে তাৎসুয়ার মায়ের সাথেও এই সেম জিনিসটাই হয়েছে। সে নিজেও তার সমস্ত সেন্স আর ইমোশন হারিয়ে ফেলেছিলেন। মিউকু জানতে পারে যে তাৎসুয়ার কাছে এখন জাস্ট একটা ইমোশন বেঁচে আছে, আর সেটা হচ্ছে তার বোনের জন্য তার ভালোবাসা। আর এই কারণেই তাৎসুয়া নিজের বোনের জন্য যে কোনো কিছু করতে পারে। আর নিজের বোনের উপরে আঘাত করা হয়েছে, এই কারণেই তাৎসুয়া ওই লোকদের উপরে একাই আক্রমণ করতে গেছে। এই সব কিছু শুনে মিউকির আরো অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। তার এখানে আরো অনেক বেশি খারাপ লাগছিল, কারণ তার মায়েরও তো আসলে কোনো ইমোশন নেই। আর এই কারণেই তাৎসুয়ার মা তাৎসুয়ার সাথে যে ব্যবহারটা করে সেটা আসলে নর্মাল ছিল, কারণ দুইটা ইমোশনলেস মানুষ তো কখনোই ভালো বিহেভ করতে পারে না। তারা জাস্ট রোবটের মতো নর্মালি কথা বলে যাবে। কিন্তু মিউকির কাছে তো ইমোশন ছিল, তাহলে সে কেন তাৎসুয়ার সাথে খারাপ বিহেভ করতো? এই জিনিসটা ভেবেই মিউকির এখানে অনেক বেশি খারাপ লাগছিল। অন্যদিকে আমরা দেখি যে এখন তাৎসুয়ার সামনে আরো 6টা বড় বড় জাহাজ চলে এসেছিল, যেগুলো অনেক বেশি পাওয়ারফুল ছিল, আর এগুলো তার উপরেই অ্যাটাক করছিল। এখন তাদের উপরে এক এক করে অ্যাটাক করার কোনো লাভই ছিল না। তাৎসুয়াকে এখন এমন কোনো একটা অ্যাটাক করতে হবে যেটা এতটাই পাওয়ারফুল হবে যে অ্যাটাকটা এই 6টা জাহাজকে একসাথে ধ্বংস করে দিবে। এইটা করার জন্য তাৎসুয়ার কিছুটা সময় দরকার ছিল। সে সময় চেয়ে নেয় আর নিজের অ্যাটাকের জন্য রেডি হতে থাকে। এর জন্য তার অনেক বড় বড় মেজারমেন্টের দরকার ছিল যে সে ঠিক কোথা থেকে এই অ্যাটাকটা করবে। অন্যদিকে আমরা দেখি যে এই জিনিসটা হানামি নোটিস করে। সে তাৎসুয়ার মাকে বলে যে তাৎসুয়াকে কি সে হেল্প করতে যাবে। এই কথায় তাৎসুয়ার মা বলে যে এটা তার নিজের ব্যাপার, সে যদি চায় সে তাৎসুয়াকে হেল্প করতেই পারে, তবে এই ব্যাপারে সে কিছুই বলবে না। পরের সিনে আমরা দেখি যে যখন তাৎসুয়া ওই অ্যাটাকের জন্য মেজারমেন্ট করছিল তখনই ওই 6টা শিপ তার উপরে হামলা করে দেয়। বাকি সোলজাররা সেগুলোকে আটকানোর ট্রাই করছিল, কিন্তু তারা বেশিক্ষণ ওটাকে হোল্ড করতে পারতো না। তখনই সেখানে হানামি চলে আসে, যে নিজের পাওয়ার দিয়ে ওই অ্যাটাকগুলোকে ব্লক করতে থাকে। কিছুক্ষণ সে ওই অ্যাটাকগুলোকে ব্লক করতে সাকসেসফুল হয়, কারণ সে এখানে একটা ব্যারিয়ার ইউজ করছিল। কিন্তু এই ব্যারিয়ার ক্রিয়েট করতে তার পুরো এনার্জি শেষ হয়ে গিয়েছিল, আর সে নিজে এআই রোবট হওয়ার কারণে খুবই তাড়াতাড়ি তার নিজের পাওয়ারও শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু এর মধ্যেই তাৎসুয়ার মেজারমেন্ট কমপ্লিট হয়ে যায়। এরপরেই সে নিজের মেইন অ্যাটাক ইউজ করে, আর সেখানে অনেক বড় লেভেলের একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টটা এতটাই পাওয়ারফুল ছিল যে ওই 6টা শিপ আর সাথে বাকি যে সকল সোলজাররা ছিল তারা সবাই ওখানেই মারা যায়। আর পানির মধ্যে অনেক বিশাল বড় একটা ওয়েভ বা ঢেউ তাদের দিকেই তখন এগিয়ে আসছিল, কিন্তু তারা কোনো রকমে তখন ওখান থেকে বেঁচে পালিয়ে আসে। পরে আমরা এটাও জানতে পারি যে এখন হানামি আর বাঁচতে পারবে না, কারণ সে নিজের সবটুকু এনার্জি ইউজ করে ফেলেছে। যদিও এটা আসলে বড় কোনো প্রবলেম ছিল না, তাৎসুয়া আবারও তাকে হিল করে ঠিক করে দিতে পারতো, কিন্তু হানামি আসলে এটার জন্য রেডি ছিল না। সে বলে যে সে একটা এআই রোবট, তাকে সবসময় অর্ডার মেনেই চলতে হয়। সে সবসময় অন্যের ইচ্ছাতেই বেঁচে আছে, অন্যেরা যা চাইতো তাকে সেটাই করতে
করতে হতো, অথচ সে এমনটা কখনোই চাইতো না। এখন সে মারা যাচ্ছে আর তার এই মৃত্যুটা তার নিজের ইচ্ছাতেই হতে চলেছে, আর এই কারণে সে তাতসুয়াকে রিকোয়েস্ট করে যেন তাতসুয়া তাকে হিল না করে, যার ফলে তাতসুয়া তখন তার কথা মেনে নেয়। সে তখন আর হানামিকে হিল করে না। এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা জানতে পারি যে এই ইনসিডেন্টের পর পুরো 3 বছর কেটে গেছে, আর এখন তাতসুয়া আর মিউকি দুজনেই ম্যাজিক হাই স্কুলে জয়েন করেছে। আজ স্কুলের ফার্স্ট ডে ছিল। তাতসুয়া যখন ওখানে পৌঁছায় তখন তার সাথে একটা মেয়ের দেখা হয় যার নাম ছিল মায়ুমি, আর সে আসলে এই স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট। সে তাতসুয়াকে বলে তুমি এখানে নতুন, তাই তোমার যদি কোনো সাহায্য লাগে তুমি আমাকে বলতে পারো। তাতসুয়া তখন তাকে ধন্যবাদ জানায়, তবে সে নোটিস করে যে মায়ুমির কাছে একটা ক্যাট বা সিআইডি ডিভাইস আছে, আর এটাই মূলত সেই ডিভাইস যেটা ম্যাজিক ইউজ করার জন্য দরকার হয়। সে বুঝে গিয়েছিল যে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, এই কারণে তাতসুয়া বলে আমার আসলে কোনো হেল্পের দরকার নেই। এরপরে সে যখন হাই স্কুলের ভেতরের দিকে আসে তখন সে দেখে এখানে অনেক নতুন স্টুডেন্ট জয়েন করেছে, এই কারণে দুটো আলাদা আলাদা বসার জায়গা করা হয়েছিল। আসলে এটা ছিল এন্ট্রেন্স সেরেমনি। সামনের দিকে যারা বসে আছে তারা খুবই ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আর এই কারণে তাদেরকে সামনে বসতে বলা হয়েছে। আর পেছনে যারা বসেছিল তারা হয় নতুন স্টুডেন্ট, অথবা তারা দুর্বল, অথবা তারা কোনো ধনী ফ্যামিলির ছেলে না, এই কারণে তাদেরকে পেছনে রাখা হয়েছে। তাতসুয়া খুবই ভালো করেই জানতো যে তার ঠিক কোথায় বসা উচিত, আর এই কারণে সে একদম লাস্ট লাইনে গিয়ে বসে পড়ে। অথচ তাতসুয়ার ফ্যামিলি স্ট্যান্ডার্ড অনুযায়ী সে কিন্তু একদম সামনে বসতে পারতো। ঠিক তখনই সেখানে একটা মেয়ে চলে আসে, আর যে নিজের নাম মিজুকি জানায়। সে এসে তাতসুয়ার ঠিক পাশের সিটেই বসে পড়ে। সাথে সাথে এখানে মিজুকির একটা ফ্রেন্ডও চলে আসে যার নাম ছিল এরিকা। এরপরে আমরা দেখি সামনে স্পিচ দেওয়ার জন্য মায়ুমি চলে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই মিউকি যখন ঘরে তাতসুয়ার জন্য খাবার বানাচ্ছিল তখন তার অনেক বেশি রাগ হয়, কারণ তাতসুয়া সাকসেসফুলি হাই স্কুল জয়েন করে নিয়েছে, যার মানে সে সেখানে অ্যাডমিশন পেয়ে গেছে, যা করাটা মোটেও ইজি ব্যাপার ছিল না। কিন্তু তাও তাদের ফ্যামিলির কেউই তাকে কনগ্রাচুলেশন পর্যন্ত জানায়নি। এখন রাগের কারণে তার যে পাওয়ার মানে আইস ম্যাজিক পাওয়ার সেটা নিজে থেকে রিলিজ হতে শুরু করে, কিন্তু তাতসুয়া সেখানে এসে তাকে শান্ত হতে বলে আর বলে এটা খুবই ছোট্ট একটা কারণ, এই ব্যাপারে তোমার রেগে যাওয়ার কোনো কারণ নেই, আর কেউ যে আমাকে কনগ্রাচুলেশন জানায়নি এর কারণেও আমার কোনো আফসোস নেই। পরের দিন সকালে আমরা দেখি যে তারা দুজনেই ওখান থেকে ট্রেনিং গ্রাউন্ডের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল। তারা যখন ওখানে পৌঁছায় তখন ওখানকার ফাইটার্সরা হঠাৎ করেই তাতসুয়ার উপরে অ্যাটাক করতে শুরু করে। আসলে এই সবকিছু তাদের ট্রেনিং এরই একটা পার্ট ছিল। তাতসুয়া তখন তাদের সাথে লড়াই করতে শুরু করে আর সে ধীরে ধীরে সবাইকে হারিয়ে দিতে থাকে। মিউকি জাস্ট ওখানে দাঁড়িয়ে এগুলো দেখছিল। ঠিক তখনই তাদের সেন্সে বা তাদের টিচার সেখানে চলে আসে, আর তার ইন্টেনশন মোটেও ঠিক মনে হচ্ছিল না। এই কারণে তাতসুয়া বাকি সবাইকে হারিয়ে দিয়ে তার সেন্সে বা মাস্টারের সাথে ফাইট করার জন্য সামনে চলে আসে। তাতসুয়ার কিকগুলো অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু এই টিচার বা সেন্সে এগুলোকে ব্লক করে দেয়। এখন তিনি তাতসুয়ার সাথে বেশ সিরিয়াস ফাইট করতে শুরু করেন। তাতসুয়া তখন তার সাথে ফাইট করছিল এবং সে অনেক বেশি অবাক ছিল, কারণ তার এই সেন্সে বা মাস্টারের বয়স বেশি না হলেও তার পাওয়ার অনেক বেশি স্ট্রং ছিল। শেষ পর্যন্ত ফাইট করতে করতে তাতসুয়া পুরো টায়ার্ড হয়ে যায়, আর এরপরে তার টিচার থেমে যায় আর বলে আজকের ট্রেনিং এখানেই শেষ, এখন তোমার থামা উচিত। এরপরে আমরা দেখি যে তাতসুয়া এখন নিজের ক্লাসরুমে ছিল। সেখানে সে যখন কম্পিউটারে টাইপিং করছিল তখন এরিকা আর মিজুকি সেখানে তাকে নোটিস করে। তারা তখন তাকে বলে যে তাতসুয়ার কম্পিউটার অপারেটিং করার স্কিল আসলেই অনেক বেশি। ঠিক তখনই সেখানে লিও নামের একটা ছেলে চলে আসে। সে এখানে তাতসুয়ার টাইপিং স্পিড দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলে তুমি সত্যি কম্পিউটারে অনেক বেশি ফাস্ট, ঠিক তোমাদের ফাহাদ ভাইয়ের মতো। এরপরে সে নিজের পাওয়ারের কথা শেয়ার করে। সে মূলত একটা রিইনফোর্সমেন্ট ম্যাজিক্যাল পাওয়ার ওন করে। এরপরে সে তাতসুয়ার পাওয়ারের ব্যাপারে জানতে চাইছিল, কিন্তু তাতসুয়া বলে যে তার কাছে বিশেষ কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, আর সে আসলে একটা ম্যাজিক ইঞ্জিনিয়ার হতে চায়। এটা শুনে লিও একটু অবাক হয়ে যায়। যাই হোক, ক্লাসের টিচার চলে আসায় তাদের কথা বলা এখন বন্ধ হয়ে যায়। পরে লাঞ্চের সময় তারা সবাই একসাথে বসে লাঞ্চ করছিল। ঠিক তখনই সেখানে মিউকি আসে, আর সেও তাদের সাথে লাঞ্চ করার কথা ভাবে, কিন্তু তখনই তার নিজের র্যাঙ্কের অর্থাৎ আপার ক্লাসের যেসব পাওয়ারফুল স্টুডেন্ট বসেছিল তারা সবাই সেখানে চলে আসে। তাদের মধ্যে একজনের নাম ছিল সান। সে মিকুকে বলে তুমি এদের সাথে মিশতে পারবে না, কারণ এরা সবাই উইক স্টুডেন্ট, তোমার আমাদের সাথে চলা উচিত। এই কথাটা শোনা মাত্রই লিও অনেক বেশি রেগে যায়। সে সাথে সাথে সানকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে বসে, এবং এটার জন্য সানও একদম রেডি ছিল। কিন্তু তখনই তাতসুয়া সেখান থেকে যাওয়ার জন্য উঠে পড়ে আর বলে যে আমাদের নিজেদের মধ্যে লড়াই করা একদমই উচিত না, যার ফলে ওই ঝামেলাটা তখনকার মতো থেমে যায়। কিন্তু স্কুল শেষ হওয়ার পর তাদের এই দুইটা গ্রুপ আবারও মুখোমুখি হয়। এখানে তারা ফাইট করার জন্য একদম রেডি ছিল, আর দেখতে দেখতে এই ফাইটটা শুরুও হয়ে যায়। ফাইটের মাঝেই একটা মেয়ে ভুল করে নিজের ক্যাট ডিভাইস ইউজ করে ফেলে, আর সেটা ইউজ করার সময়ই ওই ডিভাইসটা ব্রেক হয়ে যায়, যার কারণে তার ভেতরে থাকা একটা ডার্কনেস পাওয়ার আনলিশ হতে শুরু করে। কিন্তু ওই পাওয়ারটা আনলিশ হতেই ভ্যানিশ হয়ে যায়, কারণ ওই মেয়েটার নিজের পাওয়ারের উপরে কোনো কন্ট্রোলই ছিল না। কিন্তু তার ম্যাজিক পাওয়ার এত বেশি মাত্রায় ইউজ করার কারণে ওখানে যে অদ্ভুত অরা ছড়িয়ে পড়েছিল সেটা মায়ুমি ফিল করতে পারে। মায়ুমি আসলে যে স্টুডেন্ট কাউন্টের প্রেসিডেন্ট, সে সেখানে চলে আসে, আর তার সাথে এখানে ম্যারি নামেরও একটা মেয়ে চলে আসে, যে আসলে ডিসিপ্লিন
মেইনটেইন করার জন্য যে কমিউনিটি বানানো হয়েছিল তার লিডার। সে এখানে এসেই সবাইকে বলে যে তোমরা অনেক বড় একটা ভুল করছো। স্কুলের পর বা স্কুল টাইমে ম্যাজিক ইউজ করে নিজেদের মধ্যে মারামারি করা অনেক বড় একটা অপরাধ। এই কারণে তোমাদের অনেক বড় একটা পানিশমেন্ট দেওয়া হবে। কিন্তু তখনই তাতসুয়া সামনে এগিয়ে আসে আর পুরো সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বলে যে তারা আসলে শুধু নিজেদের চেয়ে পাওয়ারফুল স্টুডেন্টদের তাদের পাওয়ার শো অফ করতে বলেছিল, আর এই কারণেই তারা তাদের পাওয়ার ইউজ করেছে। এই কথাটার কোনো প্রমাণ ছিল না, কিন্তু মায়ুমি তখন সামনে এসে বলে হতে পারে তাতসুয়া ঠিকই বলছে। এই কারণে ম্যারি এবারের মতো তাদেরকে মাফ করে দেয়। তবে সে ওয়ার্নিং দিয়ে দেয় যে নেক্সট টাইম সে তাদের উপরে কড়া নজর রাখবে আর এরকম ভুল যেন ভুলেও রিপিট না হয়। তারা এখান থেকে চলে যাওয়ার পর সান এসে তাতসুয়াকে বলে তুমি আমাদেরকে বাঁচানোর ট্রাই করলেও আমি তোমাকে ধন্যবাদ জানাবো না, কারণ তুমি এখনো ওই দুর্বল ক্লাসেরই একটা ছেলে। এইটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। কিন্তু ওই দুটো মেয়ে যাদের মধ্যে একজন নিজের ডার্কনেস পাওয়ার ইউজ করেছিল, সে এসে তাতসুয়ার কাছে ক্ষমা চায় এবং তাদেরকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, কারণ আজকে যদি সে না থাকতো তাহলে তারা সাসপেন্ড হয়ে যেত। এরপর তারা তাতসুয়ার সাথে বাড়ির দিকে রওনা দেয়। তারা এখন একসাথে গেলেও তারা দুজনেই কিন্তু ওই পাওয়ারফুল আপার ক্লাসেরই মেম্বার ছিল। এরপরে আমরা দেখি যে তারা যখন যাচ্ছিল তখন এরিকা মিউকিকে জিজ্ঞাসা করে তার কাছে যে ক্যাট ডিভাইসটা আছে সেটা আসলে কিভাবে মডিফাই হয়। তখন সে জানায় যে এই সব কাজ তাতসুয়া হ্যান্ডেল করে। সে তার ক্যাট ডিভাইসটা মডিফাই করে সেটাকে আরো অনেক বেশি স্ট্রং বানিয়ে দেয়। এটা শুনে এরিকা তাতসুয়াকে তার নিজের ক্যাট ডিভাইসটা একটু মডিফাই করে দিতে বলে, কিন্তু তাতসুয়া তাকে সরাসরি মানা করে দেয়। পরের দিন আমরা দেখি যে তারা যখন আবারও স্কুলে যাচ্ছিল তখন মায়ুমি সেখানে আসে আর তাদেরকে থামিয়ে দিয়ে বলে যে তার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাই লাঞ্চের সময় তারা যেন তার সাথে মিট করে। লাঞ্চের সময় আমরা দেখতে পাই মায়ুমি বলে যে তাদের স্টুডেন্ট কাউন্সিলের একটা পজিশন ফাঁকা আছে, তাই সে মিউকিকে ইনভাইট করে। কিন্তু এটা শুনে মিউকি বলে যে তাতসুয়া আমার চেয়ে আরো অনেক বেশি ট্যালেন্টেড, তাই এই পজিশনটা তাতসুয়ারই পাওয়া উচিত। কিন্তু আসলে এই স্কুলের সিচুয়েশন আর প্যারামিটার্স দেখে মিউকিকেই সেটার জন্য সিলেক্ট করা হয়েছিল। ঠিক তখনই ম্যারি বলে যে তাদের ডিসিপ্লিন কমিউনিটিতেও একটা পোস্ট খালি আছে যেটার জন্য তাতসুয়া অ্যাপ্লাই করতে পারে। এরপরে আমরা দেখি যে তারা সবাই নিজেদের অ্যাবিলিটি চেক করার জন্য যায়। সেখানে তাদের একটা অবজেক্ট বা জিনিসের উপরে নিজেদের ম্যাজিক্যাল এনার্জি পুশ করতে বলা হয়, যার ফলে ওই জিনিসটা নিজের জায়গা থেকে মুভ করবে আর সেটার স্পিড দেখেই ডিসাইড করা হবে যে কার কাছে কতটা ম্যাজিক এনার্জি আছে। এরিকা এখানে সবার প্রথমে ট্রাই করে, তার ম্যাজিক এনার্জি ঠিকঠাক ছিল, কিন্তু তাতসুয়া যখন ট্রাই করে তখন ওই জিনিসটা খুবই স্লো মুভমেন্ট করে। এই কারণে তাতসুয়া মনে মনে ভাবছিল যে সত্যি সত্যি সে হয়তো অনেক বেশি উইক, তার ম্যাজিক পাওয়ার হয়তো অনেক বেশি কম। এরপরে সন্ধ্যা নামার সময় সে যখন ওখানকার কাউন্সিলর হলের দিকে যাচ্ছিল তখন সে ভাবছিল যে তার এই ডিসিপ্লিন কমিউনিটিতে জয়েন হওয়া একদমই উচিত না। আর সে যখন ওখানে পৌঁছায় তখন তাদের দেখা হয় স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট জায়াবুর সাথে। সে তাতসুয়াকে একদমই পছন্দ করে না, সে তাতসুয়াকে পুরোপুরি ইগনোর করে মিউকিকে হ্যালো বলে। তবে এখানে মিউকির এই ছেলেটাকে একদমই পছন্দ হয় না, কিন্তু যেহেতু সে স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট তাই সে তাকে হ্যালো বলে দেয়, মানে বাধ্য হয়ে বলে আর কি। এরপরে ম্যারি বলে যে তারা তাতসুয়াকে ডিসিপ্লিন কমিউনিটিতে জয়েন করাতে চলেছে, কিন্তু এই কথাটা শোনা মাত্রই জায়াবু বলে তাতসুয়া তো অনেক বেশি উইক, তাকে এই ডিসিপ্লিন কমিউনিটিতে রাখার কোনো দরকারই নেই। যা শুনে মিউকি অনেক বেশি রেগে যায়। মিউকি রেগে গিয়ে বলে তাতসুয়ার টেস্টে যে স্কোরটা এসেছে সে আসলে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী, তাই তাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। এটা শোনার পর জায়াবু আর কিছু বলার কথা খুঁজে পাচ্ছিল না। তখন তাতসুয়া মিকুকে থামতে বলে আর জায়াবুকে বলে তোমার যদি ডাউট থাকে তাহলে তুমি আমার সাথে ফাইট করে দেখতে পারো, তারপর তুমি বুঝে যাবে যে আমি এই কমিউনিটিতে যোগ দেওয়ার যোগ্য নাকি যোগ্য না। এরপরে স্কুল শেষ হওয়ার পর তাতসুয়া আর জায়াবু দুজনেই ফাইটের জন্য একদম রেডি ছিল। আর জায়াবু বেশ কনফিডেন্ট ছিল, কারণ তার কাছে যে ক্যাট ডিভাইসটা ছিল সেটা আসলে তার পাওয়ারকে ডাবল করে দিত। আর সে জানতো যে তাতসুয়া অনেক বেশি উইক, তাই সে খুবই সহজে তাতসুয়াকে হারিয়ে দিতে পারবে। কিন্তু যখন ফাইট স্টার্ট হয় আর জায়াবু যখন নিজের ক্যাট ডিভাইসটা অ্যাক্টিভ করতে যায় তখনই কিছু বুঝে ওঠার আগেই ওই ডিভাইসটা কাজ করা বন্ধ করে দেয় আর জায়াবু এখানে হেরে যায়। এই গেমটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল, এই কারণে বাকি সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আর দেখা যায় তাতসুয়া ততক্ষণে জায়াবুর ঠিক পেছনে এসে দাঁড়িয়ে পড়েছে। আর এই সবকিছু এত ফাস্ট হয়েছিল যে কেউ কিছু দেখতেই পায়নি। পরে সবাই তাকে জিজ্ঞাসা করে যে সে আসলে কোনো টেকনিক ইউজ করেছে কিনা। ম্যারির মনে হচ্ছিল যে হয়তো তাতসুয়া এমন কোনো একটা ম্যাজিক ইউজ করেছে যা তার অ্যাক্সিলারেশনকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তাতসুয়া বলে যে সে কোনো ম্যাজিক ইউজই করেনি, সে জাস্ট দৌড়ে জায়াবুর পেছনে চলে এসেছে। কিন্তু ম্যাজিক ছাড়া এটা করা পুরো ইম্পসিবল ছিল, তাই এখানে মায়ুমি বলে যে এটা কিভাবে সম্ভব। তখন সে জানায় যে সে প্রত্যেক দিন ট্রেনিং করে, সাথে মিউকিও বলে যে তারা দুজনেই নিনজুৎসু মাস্টারের কাছে ট্রেনিং করছে। তারপরেও মায়ুমি এটাকে বিশ্বাস করতে
পারছিল না যে সে কিভাবে জায়াবুর এত কাছাকাছি চলে গেল, তাও এত কম সময়ের মধ্যে। তখন তাতসুয়া জানায় যে সে আসলে সিওন ওয়েব ইউজ করছিল। সিওন ওয়েব সরাসরি ব্রেনের উপরে অ্যাটাক করে, যার কারণে জায়াবু নিজের ম্যাজিকের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলে আর নিচে পড়ে যায়। কিন্তু এত হাই লেভেলের সিওন ওয়েব এত কম বয়সে ইউজ করা টোটালি অসম্ভব ছিল। তাতসুয়া তখন বলে সে আসলে একসাথে অনেকগুলো সিওন ওয়েব ইউজ করছিল। ওখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল যার নাম ছিল সুজনে। সে বলে যে সে এই সবকিছুই ফিগার আউট করে ফেলেছে। সুজনে বলে যে তাতসুয়া আসলে একসাথে 3টে সিওন ওয়েব ইউজ করেছিল, যার কারণে জায়াবুর মতো নর্মাল এইজের একটা স্টুডেন্ট সেটাকে সহ্য করতে পারেনি। অন্যদিকে জায়াবুও এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায় এবং সে নিজের ভুল বুঝতে পারে আর মিউকির কাছে গিয়ে মাফ চায়। কিন্তু সে নিজে তাতসুয়াকে সরি বলছিল না, কারণ তার মনে হয়েছিল যে তাতসুয়া হয়তোবা তাকে মাফ করবে না। আর এরপরে সে সেখান থেকে চলে যায়। ওই রাতেই আমরা দেখতে পাই তাতসুয়া যখন নিজের কম্পিউটারে কাজ করছিল তখনই সেখানে মিউকি আসে। সে তাতসুয়াকে তার ক্যাট ডিভাইসটা আপগ্রেড করে দিতে বলে। তাতসুয়া বলে হ্যাঁ, অনেকদিন হলো তোমার ক্যাট ডিভাইসটাকে চেক করা হয়নি। সে ওটা চেক করছিল, কিন্তু এটাকে চেক করার আগে মিউকিকে একটা মেশিনের ভেতরে পুরোপুরি স্ক্যান করতে হতো। স্ক্যান করার পর আমরা দেখতে পাই যে মিউকি আসলে চেষ্টা করছিল সে যেন তাতসুয়ার সাথে একটা প্লট ডেভেলপ করতে পারে, মানে সে আসলে তাতসুয়ার সাথে একটা রোমান্টিক বন্ড তৈরি করতে চাইছিল। বাট ভাই ওরা তো ভাই বোন, ওরা কেমনে রোমান্টিক বন্ড ক্রিয়েট করবে আমি জানি না, কিন্তু তাতসুয়া আসলে এটার জন্য রেডি ছিল না। এরপরে মিকু এমন একটা ডিভাইস ইউজ করে যেখান থেকে হঠাৎ করেই একটা স্ট্রং লাইট বের হয়, আর এই লাইটটার কারণে তাতসুয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে ততক্ষণে সকাল হয়ে যায় এবং স্কুলে যাওয়ারও টাইম হয়ে যায়। আজ ডিসিপ্লিন কমিউনিটিতে তাতসুয়ার ফার্স্ট ডে। সে যখন সেখানে যায় তখন জানতে পারে সানো ওখানে জয়েন করেছে, আর যেহেতু তারা দুজনেই একসাথে জয়েন করেছে তাই তারা সেম পজিশনে আছে। তাদের দুজনকে বলা হয় যে আজ তাদের প্রথম দিন, আর ডিসিপ্লিন কমিউনিটিতে থাকার কারণে তারা নিজেদের ম্যাজিক ডিভাইস ইউজ করার পারমিশন পাবে, কিন্তু তারা এটাকে কোনোভাবেই ভুল কাজে ব্যবহার করতে পারবে না। এরপরে তাতসুয়া যখন স্কুলের বাইরে আসে তখন আমরা জানতে পারি যে স্কুলে এখন অনেক রকমের ক্লাব ক্রিয়েট করা হচ্ছে, আর সেই সব ক্লাবে যে কোনো স্টুডেন্ট জয়েন করতে পারবে। ক্লাবগুলোকে স্ট্রং বানানোর জন্য ক্লাবে বেশি বেশি স্টুডেন্ট থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ঠিক তখনই আমরা দেখি কিছু স্টুডেন্ট এরিকাকে জোর করছিল যাতে সে তাদের ক্লাবে যোগ দেয়। এরিকা একদমই রাজি ছিল না, কিন্তু তারপরেও ওই ক্লাবের ছেলেরা এরিকাকে পুরো চারপাশ থেকে ঘিরে ধরেছিল। ঠিক তখনই সেখানে তাতসুয়া এসে পৌঁছায় আর এরিকাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। এরপরে তারা অন্য একটা জায়গায় যাচ্ছিল যেখানে কন্ডো ক্লাবের ট্রেনিং চলছিল। আসলে এটা একটা কন্ডো ট্রেডিশনাল সোর্ড ফাইটিং ক্লাব ছিল। ওখানে তখন কিছু মেয়ে প্র্যাকটিস করছিল। তখনই সেখানে কিছু ছেলে চলে আসে যাদের ট্রেনিং এর জন্য ওই জায়গাটার দরকার ছিল। এই কারণে তারা তাদেরকে ওখানে একটা চ্যালেঞ্জ করে, আর যারা এই চ্যালেঞ্জ জিতবে তারাই ওই জায়গাটা পাবে। এই চ্যালেঞ্জের জন্য একটা মেয়ে সামনে আসে যার নাম ছিল মিবু, আর ছেলেদের টিম থেকে আসে টাকাতি। এরপরে দুজনের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়, কিন্তু মিবু একটা সিঙ্গেল অ্যাটাক করেই টাকাতির ফার্স্ট পয়েন্ট তুলে নেয়, আর এর কারণে মিবু এখানে জিতে যায়। কিন্তু টাকাতি বলে ফাইট তো জাস্ট শুরু হলো, সে নিজের ফুল পাওয়ার দিয়ে এই ফাইট করার কথা বলে। এরপরে সে নিজের ক্যাট ডিভাইস অ্যাক্টিভ করে ম্যাজিক পাওয়ার দিয়ে মিবুর উপরে অ্যাটাক করে। মিবু কোনো রকমে প্রথম অ্যাটাকটাকে ডজ করে নেয়, আর সে বুঝতে পারে যে সে যদি এটাকে ডজ না করতো তাহলে হয়তোবা সে ওখানেই মারা যেত। আমরা দেখি যে টাকাতি আবারও অ্যাটাক করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাতসুয়া আগেই পুরো সিচুয়েশনটা বুঝে যায়। তাই সে সামনে এসে সিওন ওয়েব দিয়ে টাকাতির ম্যাজিককে লক করে ফেলে। এরপরে সে টাকাতিকে ধরে তাকে নিচে ফেলে দেয়। কিন্তু যখন টাকাতির সাথে স্টুডেন্টরা দেখে যে তাতসুয়া আসলে একটা লো র্যাঙ্ক ক্লাসের মেম্বার, তখন তারা সবাই মিলে তাতসুয়ার উপরে অ্যাটাক করতে যায়। কিন্তু তাতসুয়া তাদের সবার ক্যাট ডিভাইসকে ডিঅ্যাক্টিভেট করে ফেলে এবং একে একে সে সবাইকেই হারিয়ে দেয়। কিন্তু সেখানে যেহেতু অনেক বেশি স্টুডেন্ট ছিল তাই মিবু তাতসুয়াকে হেল্প করার কথা ভাবে। ঠিক তখনই তার সেন্সে বা তার মাস্টার তাকে আটকে দেয়। তাতসুয়া যখন ওখান থেকে বাইরে চলে আসে তখন সে জানতে পারে যে জিমের পেছনে একটা ফাইট হচ্ছে। সে সাথে সাথে তাদের আটকানোর জন্য সেখানে ছুটে যায়, কিন্তু সে যখন ওখানে পৌঁছায় তখন সেখানে আর কেউই ছিল না। তখনই হঠাৎ করেই একটা হাত তার দিকে অ্যাটাক করে বসে, কিন্তু তাতসুয়া সেটা আগেই নোটিস করে ফেলেছিল। তাই সে সাথে সাথে নিজের সিওন ওয়েব ইউজ করে, কিন্তু সেই লোকটা যেই হোক না কেন সে তখন সেখান থেকে পালিয়ে যায়। তাতসুয়া জাস্ট যাওয়ার আগে তার হাতের অদ্ভুত একটা ব্রেসলেট নোটিস করে, সে তাকে দেখতে পায় না। যাই হোক, সবাইকে হেল্প করার কারণে তাতসুয়া এখন স্কুলে অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছিল, সব জায়গায় শুধু তার কথাই চলছিল। এরপরে সে যখন ক্লাসে বসেছিল তখন সে খেয়াল করে মিউকি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এরপর সে তাকে নিয়ে করিডোরে চলে যায়। তারা যখন ওখানে হাঁটছিল তখন সেখানে মিবু চলে আসে। সে তাতসুয়াকে বলে, তুমি কি আমার সাথে ক্যান্টিনে আসতে পারবে? তোমার সাথে আমার দরকারি একটা কথা আছে। তাতসুয়া তখন বলে, না এখন আমি ব্যস্ত আছি। মিবু বলে, ঠিক আছে, তুমি যদি নিজের ডিসিশন চেঞ্জ করো তবে যখন খুশি তখন তুমি আমার সাথে মিট করতে পারো। এই বলে মিবু সেখান থেকে চলে যায়। তাতসুয়া ওখান থেকে চলে যাচ্ছিল কারণ তার নিজের কিছু কাজ করার ছিল, কিন্তু মিউকি তাকে জিজ্ঞাসা করে যে সে কি সত্যি মিবুর সাথে দেখা করতে যাবে। আসলে মিউকি ভেতরে ভেতরে একটু জেলাস ফিল করছিল, কিন্তু তাতসুয়া তাকে বলে যে তার জেলাস ফিল করার কোনো কারণ নেই। ভাই আমি বুঝলাম না, ওরা দুজন তো ভাই বোন, ওরা কেন ভাই জেলাস ফিল করে, মানে মিউকি কেন জেলাস ফিল করে। এরপরে আমরা দেখি যে তাতসুয়াকে
কাউন্সিলিং টিচারের কাছে যেতে হয়েছিল। আসলে তিনি সব স্টুডেন্টদের মেন্টাল হেলথ চেক আপ করার জন্য কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছিলেন। তিনি তাৎসুয়াকেও তার সব কোশ্চেন জিজ্ঞাসা করেন আর তাৎসুয়া একদম পারফেক্টলি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেয়। শেষে তিনি এমনিতেই জিজ্ঞাসা করে মিবু তাৎসুয়ার গার্লফ্রেন্ড কিনা। তাৎসুয়া তখন বলে না, সে আমার গার্লফ্রেন্ড না, এটা জাস্ট একটা গুজব। এরপরে রাতে আমাদের মিবুকে দেখানো হয়। সে তখন তার টিচারকে বলছিল যে সে স্কুলে প্রতিনিয়ত বুলি হতে হতে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, যা শুনে টিচার বলেন এখন আমরা কিছুই করতে পারবো না, আমাদের জাস্ট যে কোনো উপায়ে তাৎসুয়াকে আমাদের সাইডে আনতে হবে, অর্থাৎ তাকে যে কোনো ভাবে আমাদের ক্লাবে জয়েন করাতে হবে। এরপরে আমরা দেখি তাৎসুয়া মিউকিকে বোঝাচ্ছিল যে হয়তো কোনো একটা সিক্রেট অর্গানাইজেশন আছে যারা বড় কোনো প্ল্যানিং করছে, আর এই অর্গানাইজেশনটা হয়তো কোনো সিক্রেট অ্যান্টি ম্যাজিক গ্রুপ। এখানে তারা এটা শিওরলি জানে না যে তারা কি প্ল্যান করছে, তবে তাৎসুয়া জানায় যে তার উপরে একটা ছেলে অ্যাটাক করেছিল যে অদ্ভুত ডিজাইনের একটা ব্রেসলেট পরেছিল। সে কম্পিউটারে সেই ব্রেসলেটের ইমেজটা মিউকিকে দেখায়। এই ছবিটা দেখে মিউকি বলে এমন কি হতে পারে যে এটা পুরো সিটের উপরে একটা বড় থ্রেট। তাৎসুয়া বলে হ্যাঁ, এটা হওয়ার পসিবিলিটি আছে। তখন মিউকি বলে যদি সত্যি এমন কিছু হয় তবে আমাদের ফ্যামিলি আমাদের এখান থেকে নিয়ে যাবে, কারণ এত বড় বিপদ আসলে আমাদের সেফ থাকতে হবে। কিন্তু তাৎসুয়া বলেন না, আমি তার আগে নিজে দেখবো যে আসল ব্যাপারটা আসলে কি। পরের দিন আমরা দেখি যে তাৎসুয়া আবারও নিজের ম্যাজিক টেস্ট করার জন্য এসেছিল। সে ওই সেম মেশিনেই টেস্ট করে আর এবার তার যে রেজাল্ট আসে সেটা 900 মিলি সেকেন্ডের চেয়ে কিছু বেশি ছিল, যা মোটেও খুব একটা বেশি ভালো স্কোর ছিল না। যাই হোক, এরপরে তাৎসুয়া ডিসাইড করে যে সে একবার মিবুর সাথে কথা বলবে এবং শুনবে যে মিবু আসলে কি বলতে চায়। তাৎসুয়া যখন মিবুর সাথে কথা বলে তখন মিবু জানায় যে তাদের ক্লাবকে বাকি ক্লাবগুলোর মতো সমান ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না। সে চায় যে তাৎসুয়া তাদের ক্লাবে জয়েন করুক যাতে তারা কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পায়। কিন্তু তাৎসুয়ার এটা ভুল মনে হয়, কারণ স্টুডেন্ট কাউন্সিল যা ডিসাইড করে সেটাই প্রপার ছিল আর সেই প্যারামিটার অনুযায়ী সবাইকে পার্কস দেওয়া হচ্ছিল। তাই তাৎসুয়া তাকে না করে সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক সেই দিনেই আমরা দেখতে পাই মিবুর ওই সিক্রেট গ্রুপটা স্কুলে অনেক বড় একটা স্ট্রাইক করেছে। তারা দাবি করছিল যে তাদের ডিমান্ডগুলো ইমিডিয়েটলি পূরণ করতে হবে, তা না হলে তারা পুরো স্কুলকে ধ্বংস করে দিবে। এটা দেখে বাকি সব স্টুডেন্টরা অনেক ভয় পেয়ে যায়। তাছাড়া মিবুর গ্রুপটা চারপাশের সব পাওয়ার লাইট অফ করে দিয়েছিল, যার কারণে অটোমেটিক ডোরগুলো লক হয়ে গিয়েছিল, সেগুলো আর ওপেন হচ্ছিল না। কিন্তু এরপরেই তাৎসুয়া ডিসিশন নেয় যে সে মিবুর সাথে কথা বলবে। সে তাকে কল করে বলে কাউন্সিল তোমাদের কথা শুনতে চায়, আমরা তোমাদের ডিমান্ডগুলো শুনবো আর তোমাদের কিচ্ছু বলবো না, শুধু এর বদলে তোমাদের এই স্ট্রাইক বন্ধ করতে হবে। এই কথাগুলো শুনে মিবু রাজি হয়ে যায়। কিন্তু এরপরেই সব মেম্বারকে সিকিউরিটি টিম ধরে ফেলে। মিবু চিৎকার করে বলে তোমরা আমাদের ধোকা দিয়েছো। কিন্তু তখনই সেখানে মায়ুমি চলে আসে এবং সে বলে আমরা তোমাদের ধোকা দিচ্ছি না, আমরা আসলেই তোমাদের সব কথা শুনবো। যাই হোক, এরপরে মিবুর ক্লাবের ওই সমস্যাটা সলভ হয়ে যায়। ঠিক তখনই সেই মোমেন্টে তাৎসুয়া নোটিস করে যে একটা সিনিয়র ছেলে তার একটা ফ্রেন্ডকে জোর করছে যাতে সে তাদের ওই ক্লাবে জয়েন করে। তবে তাৎসুয়ার ওই ফ্রেন্ডটা তাকে ডিরেক্ট না করে দেয়। পরে যখন ওই সিনিয়র ছেলেটা ওখান থেকে চলে যায় তখন তাৎসুয়ার ওই ফ্রেন্ড তাকে জানায় যে আসলে এই ছেলেটা হলো মিবুর ক্লাবেরই মেইন লিডার, অর্থাৎ এই ছেলেটা হচ্ছে মিবুরই সেই টিচার। এই কথাটা শুনে তাৎসুয়া পুরো শকড হয়ে যায়। এইখানে তাৎসুয়া এই টিচারের হাতে ওই সেম একই রকমের ব্রেসলেটটাও নোটিস করে। সে বুঝে যায় যে এটাই সেই সেম ছেলেটা ছিল যে জিমের পেছনে হঠাৎ করেই তার উপরে অ্যাটাক করেছিল। এটা বুঝতে পারার পরেও তাৎসুয়া এখানে তাকে আটকায় না। এরপরে আমরা দেখতে পাই যে তাৎসুয়া আর মিউকি দুজনেই তাদের টিচারের কাছেই ছিল। আর টিচার যখন এই সব কথা শোনেন তখন তিনি বলেন হ্যাঁ, এটা সত্যি যে কন্ডো ক্লাবের ওই ক্যাপ্টেন আসলে একটা অ্যান্টি ম্যাজিক গ্রুপের মেম্বার। তিনি এটাও জানান যে ওই ক্যাপ্টেনের যে ভাই সে জাপানের অনেক বড় একটা অ্যান্টি ম্যাজিক ক্লাবের মেইন লিডার। এই কথাটা শুনে তাৎসুয়া পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতে পারে যে তারা নিশ্চয়ই বড় সড়ো কিছু একটা করার প্ল্যান করছে, কারণ তাদের মেইন মোটিভ নিজেদের ক্লাবকে বেটার করা না, বরং অন্য কিছু একটা। পরের দিন সকালে আমরা দেখি যে স্কুলে বড় সড়ো একটা ডিবেট চলছিল, আর এটা এই কারণেই করা হচ্ছিল যেন কন্ডো ক্লাবের ফ্যাসিলিটি আরো অনেক বেশি বাড়ানো যায়। তারা ডিমান্ড করে যে বাকি ক্লাবগুলো যেসব সুযোগ সুবিধা পায় তাদেরকেও যেন সেই সব সুযোগ সুবিধা দেওয়া হয়। কিন্তু এখানে মায়ুমি সামনে এসে ক্লিয়ার করে দেয় যে যার যতটুকু পার্কস বা ফ্যাসিলিটি পাওয়া উচিত তাদেরকে ঠিক ততটুকুই দেওয়া হবে। আসলে এই ডিবেটের আসল রিজনই ছিল এটা, যাতে সব স্টুডেন্টের সামনে ডিসাইড করা যায় যে স্টুডেন্ট কাউন্সিলের দেওয়া ফ্যাসিলিটি একদম ঠিক আছে। আর শেষ পর্যন্ত এটাই ফাইনাল করা হয় যে স্টুডেন্ট কাউন্সিল একদম ঠিক ছিল। যে ক্লাব যতটুকু ফ্যাসিলিটি ডিজার্ভ করে তারা সেই ক্লাবকে ঠিক ততটুকুই ফ্যাসিলিটি দিচ্ছিল। তবে এই কথাগুলো শুনে কন্ডো ক্লাবের স্টুডেন্টরা অনেক বেশি আপসেট হয়ে যায়। ঠিক সেই সময়েই বাইরে দেখা যায় যখন ডিবেট চলছিল তখন বাইরে দুইজন লোক একটা বিশাল ট্রাক এনে দাঁড় করায় আর ওটাকে ওখানে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। ডিবেট শেষ হওয়া মাত্রই দেখা যায় কিছু স্টুডেন্ট যাদের হাতে ওই অদ্ভুত ব্রেসলেটটা ছিল তারা ওখান থেকে পালানোর ট্রাই করছে, কিন্তু স্টুডেন্ট কাউন্সিলের স্টুডেন্টরা আগে থেকেই এই সবকিছুর জন্য রেডি ছিল, তাই তারা সাথে সাথে তাদেরকে ধরে ফেলে। ঠিক তখনই জানালা দিয়ে কিছু স্মোক গ্রেনেড ভেতরের দিকে আসতে শুরু করে, কিন্তু কাউন্সিলের বাকি মেম্বাররা নিজেদের ম্যাজিক পাওয়ার ইউজ করে সেগুলোকে আবার বাইরের দিকেই ছুড়ে দেয়। এরপরে হঠাৎ করেই তিনজন লোক হাতে বন্দুক নিয়ে হলের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এই অ্যাটাকটার জন্যও তারা আগে
থেকেই প্রিপেয়ার ছিল। ম্যারি নিজের ম্যাজিক পাওয়ার দিয়ে তাদেরকে ওখানেই লক করে দেয়, যার কারণে ওই লোকগুলো আর নড়াচড়া করার সুযোগ পায় না। তাতসুয়া যদিও জানতো না যে এই অ্যাটাকগুলো করার আসল রিজনটা কি, কিন্তু সে বাকি সব ইনফরমেশন সবাইকে আগেই দিয়ে রেখেছিল, আর এই কারণে তারা সবকিছুর জন্যই আসলে প্রস্তুত ছিল। এরপরে তারা সবাই হলের বাইরে আসে, যেখানে আরো লোক বন্দুক নিয়ে রেডি ছিল, কিন্তু যেহেতু স্কুলের সবাই একসাথে হয়ে ফাইট করছিল তাই ওই টেরোরিস্টরা কিছুই করে উঠতে পারছিল না। ঠিক তখনই সেখানে কাউন্সিলিং টিচার চলে আসে। তিনি এসে তাতসুয়া আর বাকিদের জানান যে এই লোকগুলোর মেইন মোটিভ এই হলের উপরে অ্যাটাক করা ছিল না, এরা আসলে স্কুলের মেইন লাইব্রেরির উপরে অ্যাটাক করতে এসেছে, আর এখানে এই হামলাটা জাস্ট একটা ডাইভারশন ছিল যাতে সবার ফোকাস অন্যদিকে ঘুরে যায়। তিনি আরো বলেন যে যদিও মিবু এদের সাথে কাজ করছে, কিন্তু এটা পুরোপুরি তার ভুল না, কারণ তার ওই টিচার অর্থাৎ কন্ডো ক্লাবের লিডার যে ওই অ্যান্টি ম্যাজিক গ্রুপের মেইন পার্ট, সেই মূলত মিবুকে ম্যানুপুলেট করেছে, আর এই কারণেই মিবু মূলত এই ইললিগাল কাজটা করছে। তবে সে নিজেও জানতো না যে সে কত বড় ভুল করছে। এখন তাতসুয়া আর বাকি সবাই ডিসাইড করেছে তারা যে কোনো উপায়ে মিবুকে বাঁচাবে, আর এই ইভিল গ্রুপটা যা করতে চাইছে তা করা থেকে তারা তাদেরকে থামাবে। তখন লিও বলে যে এই লোকগুলোকে আমি একাই সামলে নিব, তোমরা তাড়াতাড়ি ভেতরে যাও। এরপরে বাকি সবাই লাইব্রেরির দিকে এগিয়ে যায়। লিও একাই ওখানকার সবার সাথে ফাইট করছিল। তাতসুয়া জানতো যে লিওর কাছে রিএনফোর্সমেন্ট ম্যাজিক পাওয়ার আছে, যার কারণে তার পক্ষে একা এই ফাইটটা করা অনেক বেশি ইজি ছিল। সে জানতো যে লিও খুবই সহজে সবাইকে হারিয়ে দিতে পারবে, তাই সে লিওকে বলে ওদের হারিয়ে তুমি যত দ্রুত পারো লাইব্রেরিতে চলে এসো। লাইব্রেরির ঠিক বাইরে পৌঁছানোর পর তাতসুয়া নিজের স্পেশাল পাওয়ার দিয়ে পুরো এরিয়া স্ক্যান করে নেয়, যাতে করে সে জানতে পারে যে ভেতরে আসলে কে আছে। এতে করে তাদের ফাইট করাটা অনেক বেশি সুবিধার হয়ে যাবে। এরপরে তারা লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর ওই লোকগুলোর সাথে তাদের ফাইট শুরু হয়ে যায় এবং দেখতে দেখতে তারা ওই সবাইকেই হারিয়ে দেয়। ঠিক তখনই একটা বেশ পাওয়ারফুল মেম্বার তাদের সামনে এসে দাঁড়ায়। এরিকা বলে যে তাকে সে একাই সামলে নেবে। সে বাকিদের এগিয়ে যেতে বলে, যার পর তাতসুয়া আর মিউকি দুজনেই সামনের দিকে এগিয়ে যায়। মিউকি প্রথমে তাতসুয়াকে সামনে যাওয়ার জন্য হেল্প করে, এরপরে সে নিজের ডিভাইসের সাহায্যে উঠতে উঠতে তাতসুয়ার ঠিক পেছনে চলে আসে। এরপরে লাইব্রেরির একটা সিক্রেট রুমের ভেতরে আমরা দেখতে পাই মিবু একা দাঁড়িয়ে ভাবছিল যে সে যেটা করছে সেটা আসলে ঠিক নাকি ভুল, কারণ সে আসলে ওই অ্যান্টি ম্যাজিক গ্রুপের লিডারকে হেল্প করছে। আর এখানেই আমরা জানতে পারি যে ওই মিস্টেরিয়াস লোকটার আসল উদ্দেশ্য ছিল স্কুলের সব সিক্রেট ডেটা চুরি করা, আর এই কারণেই সে মূলত লাইব্রেরির মেইন সিস্টেম থেকে সেই ডেটাগুলোকে নিজের পেন ড্রাইভে কপি করছিল। ঠিক তখনই সেখানে তাতসুয়া এন্ট্রি নেয় আর নিজের সিয়ন ওয়েব দিয়ে পুরো এলাকার নেটওয়ার্কটাকে জ্যাম করে দেয়। তখনই তাদের মধ্যে একটা লোক তাতসুয়ার উপরে অ্যাটাক করে, কিন্তু তাতসুয়া তাকে খুবই সহজে হারিয়ে দেয়। মিবু অবশ্য এখনো নিজের ভুল স্বীকার করতে রাজি ছিল না, কিন্তু এরপর মিউকি যখন তাকে বোঝায় তখন সে বুঝতে পারে যে সে আসলে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। নিজে যে এত বড় একটা ভুল করে ফেলেছে এটা বুঝতে পারার পরেও সে নিজের মুখে নিজের ভুলকে স্বীকার করতে চাইছিল না। ঠিক তখনই পেছন থেকে ওই লোকটা যে আসলে মেইন লিডার ছিল মিবুকে অ্যাটাক করার অর্ডার দেয়। মিবু তার কথা শুনে যখনই অ্যাটাক করতে যায় তাতসুয়া তখন তার সেই অ্যাটাকটাকে থামিয়ে দেয়। এটা দেখে মিবু ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। মিউকি তাকে আটকানোর জন্য তার পেছনে যেতে চাইছিল, কিন্তু তাতসুয়া তাকে থামিয়ে দেয়। সে তখন বলে যে লাইব্রেরির বাইরে এরিকা তাকে ধরে ফেলবে, তাই তোমার তার পেছনে যাওয়ার দরকার নেই। বাইরে ঠিক সেটাই হয়, এরিকা বাইরে মিবুকে আটকে দেয়, কিন্তু মিবু সহজে হার মানার পাত্রী ছিল না। সে সর্ড উঠিয়ে ফাইটের জন্য রেডি হয়ে যায়, কিন্তু এরিকা খুবই তাড়াতাড়ি তাকে হারিয়ে দেয় এবং জানায় যে সে আসলে ম্যারির আন্ডারে ট্রেনিং করছিল, যে আসলে তাদের দুইজনেরই সিনিয়র। অন্যদিকে আমরা দেখি যে কন্ডো ক্লাবের ওই ক্যাপ্টেন যে আসলে টিচার ছিল সে ওখান থেকে পালাতে চাইছিল, কিন্তু ওই স্টুডেন্টগুলো তাকে ধরে ফেলে। সন্ধ্যার দিকে আমরা দেখতে পাই মিবুর এতক্ষণে জ্ঞান ফিরে এসেছে। আসলে সেই ফাইটের সময় সে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর সে সবার কাছে ক্ষমা চায় আর বলে সে এখন বুঝতে পেরেছে যে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। সে একদম একা ছিল, আর এই সুযোগে ওই টিচার তাকে ম্যানুপুলেট করে, যার কারণে সে ওই অ্যান্টি ম্যাজিক গ্রুপে জয়েন করেছিল। যেহেতু বাকি সবাই জানতো যে ওই লোকটা মিবুর ব্রেন ওয়াশ করেছিল, তাই তারা সবাই মিবুকে মাফ করে দেয়। মিবু স্পেশালি তাতসুয়ার কাছে অনেক স্পেশাল ভাবে ক্ষমা চায়, আর তাতসুয়া তাকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই তারা নোটিস করে যে তাদের ওই কাউন্সিলিং টিচার গেটের পাশে দাঁড়িয়ে তাদের এই সব কথাই শুনছিল। তিনি ভিতরে এসে বলেন যে তারা ওই অ্যান্টি ম্যাজিক গ্রুপের মেইন লিডারের সিক্রেট হাইড আউটের খোঁজ পেয়ে গেছে। এই কথা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারা তখন ডিসাইড করে যে তারা এখনই ওখানে যাবে আর ওই মেইন লিডারকে ধরবে, কারণ স্কুলে যারা এসেছিল তারা জাস্ট সাধারণ মেম্বার ছিল। এরপরে তাতসুয়া আর বাকি সবাই ওই হাইড আউটের উদ্দেশ্যে রওনা দেয়, তবে সেখানে সবাই যায় না, জাস্ট কয়েকজন স্টুডেন্ট তাতসুয়ার সাথে এসেছিল। ওই জায়গায় পৌঁছানোর পর তাতসুয়া নিজের পাওয়ার দিয়ে বিল্ডিংটাকে স্ক্যান করে আর জানতে পারে যে ভেতরে অনেক লোক আছে। এরপরে তারা যখন মেইন গেটের সামনে আসে যার ভেতরে ওই লিডার লুকিয়ে ছিল, তখন তারা দেখে যে সেখানেও অনেক মেম্বার আছে এবং সবার হাতেই বন্দুক আছে, কিন্তু তা সত্ত্বেও তাতসুয়া আর মিউকি ভেতরে ঢুকে পড়ে। ভেতরে আসার পর সেই লিডার তাতসুয়ার উপরে ডিরেক্ট অ্যাটাক করে না। সে বলে তুমি সত্যি অনেক বেশি বুদ্ধিমান, তুমি আমার প্ল্যানটাকে বুঝে গিয়েছো। এইটুকু বলেই সে নিজের চশমাটাকে খুলে ফেলে আর নিজের স্পেশাল টেকনিক ইউজ করে, যে টেকনিক দিয়ে সে মিবুর মাইন্ড কন্ট্রোল
করছিল। আর এখানে আমরা জানতে পারি যে সে নিজে আসলে মিবুকে ম্যানিপুলেট করেনি, তার কাছে এমন একটা পাওয়ার আছে যা দিয়ে সে যে কোনো মানুষকে নিজের বশে নিয়ে আসতে পারত। এখন সে তাৎসুয়ার উপরেও ঠিক ওই সেম পাওয়ারটাই ব্যবহার করছিল, কিন্তু সে নোটিস করে যে তার এই পাওয়ারটা তাৎসুয়ার উপরে কোনো কাজই করছে না। সে কিছুই বুঝতে পারে না যে এমনটা কেন হচ্ছে। তবে এখন তার কাছে এটা করা ছাড়া আর কোনো অপশনও ছিল না, কারণ তার নিজের কাছে শুধুমাত্র এই একটাই ম্যাজিক পাওয়ার ছিল, আর সেটা যেহেতু কাজ করেনি তাই এখন গুলি চালানো ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। সে তার বাকি সব লোকদেরকে চিৎকার করে গুলি চালাতে বলে, কিন্তু তার আগেই সবার হাতের বন্দুক ভেঙে নিচে পড়ে যায়। এটা দেখে সে আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে ওখান থেকে পালাতে থাকে, কিন্তু তাৎসুয়া তার ঠিক পেছনেই তাড়া করছিল। তখনই বাকি মেম্বাররা তাৎসুয়ার উপরে অ্যাটাক করে, কিন্তু মিউকি নিজের আইস ম্যাজিক পাওয়ার ইউজ করে তাদের মধ্যে একজনকে জমিয়ে দেয়। এটা দেখে বাকি সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপরে মিউকি এক এক করে সবার উপরে আইস অ্যাটাক করতে শুরু করে, আর সবাইকেই বরফের স্ট্যাচুতে বা বরফের মূর্তিতে পরিণত করে দেয়। অন্যদিকে আমরা দেখি যে তাৎসুয়ার সাথে আসা বাকি মেম্বাররা বিল্ডিং এর অন্য সাইড থেকে অ্যাটাক করছিল, যাতে তারা দুই দিক থেকেই পুরো বিল্ডিংটাকে ঘিরে ফেলতে পারে। এরপরে দেখা যায় তাৎসুয়া অন্য একটা রুমের সামনে আসে, যেখানে ওই লিডারটা লুকিয়ে ছিল, কিন্তু এখানেও অনেকগুলো মেম্বার ছিল। তাৎসুয়া ভেতরে ঢোকার পর সেই পাওয়ার ইউজ করে সবার বন্দুকগুলোকে ডিস্ট্রয় করে দেয়, কিন্তু এবার সেই লিডারটা ফুল প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছিল। সেই সাথে সাথে তার কাছে থাকা একটা জ্যামিং ডিভাইস অ্যাক্টিভ করে দেয়, যাতে তাৎসুয়ার কাছে থাকা যে ম্যাজিক পাওয়ার ছিল সেটা পুরোপুরি জ্যাম হয়ে যায়। কিন্তু তাৎসুয়ার হাতে যে গানটা ছিল সেটা কোনো ম্যাজিক দিয়ে চলছিল না, আর তাৎসুয়া তখন সেটাকে ব্যবহার করে খুবই সহজে সেখানকার সবাইকে শেষ করে দেয়। এখন ওই লোকটা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল এবং ওখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই অন্য দিক থেকে তাৎসুয়ার সেই ফ্রেন্ড চলে আসে, যে এতক্ষণ বিল্ডিং এর অন্য একটা সাইড সামলাচ্ছিল। তারা তাকে ধরে ফেলে, আর ওই ছেলেটা এতটাই রেগে গিয়েছিল যে সে ওই লিডারের একটা হাতও কেটে ফেলে। পরে সেখানে মেইন সিকিউরিটি ফোর্স এসে পৌঁছায় এবং তারা তাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে মিউকি যাদের বরফ বানিয়েছিল তারাও ধীরে ধীরে নর্মাল হতে শুরু করে, আর সিকিউরিটি ফোর্স তাদেরকেও অ্যারেস্ট করে নেয়। এরপরে আমরা দেখি যে হাসপাতালে মিবুর ট্রিটমেন্ট চলছিল সেখান থেকে আজ তাকে ডিসচার্জ করে দেওয়া হয়। এর মানে ছিল সে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সেখানে মিবুর বাবাও এসেছিল। তিনি তাৎসুয়াকে ধন্যবাদ জানায়, কারণ তিনিও বেশ কিছুদিন ধরে নোটিস করছিল যে মিবুর বিহেভিয়ার অনেক বেশি অদ্ভুত হয়ে গেছে, কিন্তু তিনি এখন আসলে রিজনটা জানতো। আর তিনি এটাও জানতো মিবু এখন অনেক বেশি সেফ আছে, আর মিবু সেফ আছে তাৎসুয়ার কারণে। এরপরে তাৎসুয়া যখন আবারও নিজের বন্ধুদের গ্রুপে ব্যাক করে তখন সে জানতে পারে যে মিবু এখন তাকে পছন্দ করতে শুরু করেছে। আর অন্যদিকে ওই ছেলেটা যার নাম ছিল কিরহারা, যে তাৎসুয়াকে ওই অ্যান্টি ম্যাজিক গ্রুপের লিডারদেরকে ধরতে হেল্প করেছিল, সে আবার এই মিবুকে পছন্দ করত, কিন্তু মিবু একে আবার জাস্ট ফ্রেন্ড মনে করতো। মানে এটা ছিল একটা জাস্ট লাভ ট্রায়াঙ্গেল। মিবু পছন্দ করতো তাৎসুয়াকে, কিন্তু তাৎসুয়া মিবুকে পছন্দ করতো না। আবার এই ছেলেটা মানে কিরহারা পছন্দ করতো মিবুকে, কিন্তু মিবু আবার কিরহারাকে পছন্দ করতো না। পরে বাড়ি ফেরার সময় মিউকি তাৎসুয়াকে জিজ্ঞাসা করে যে তার অ্যাবিলিটি আর ব্রেন লেভেল হাই স্কুলের স্টুডেন্টদের চেয়ে অনেক বেশি ডেভেলপড, তারপরেও সে কেন হাই স্কুলে পড়াশোনা করছে। এটা শুনে তাৎসুয়া বলে তার আসলে এখানে থাকতে ভালো লাগে, তাই সে এখানে আছে। সেই রাতে তাৎসুয়া আর মিউকি দুজনে মিলে তাদের সেই নিনজুৎসু সেন্সে বা টিচারের কাছে ট্রেনিং নেওয়ার জন্য এসেছিল। তখন তাদের প্র্যাকটিস সেশন চলছিল, আর দুজনেই ট্রেনিং এ অনেক ভালো পারফর্ম করছিল। কিন্তু তখনই তাৎসুয়া নোটিস করে যে তাদেরকে কেউ একজন লুকিয়ে দেখছে। তাৎসুয়া যখন তাকে বাইরে আসার জন্য বলে তখন তারা দেখতে পায় যে সে আসলে তাদের স্কুলের কাউন্সিলিং টিচার। তাৎসুয়া তাকে এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে এখানে থাকার রিজন জিজ্ঞাসা করে। তখনই তাদের নিনজুৎসু সেন্সে বা টিচার বলে আসলে কাউন্সিলিং টিচার তার একটা পুরনো স্টুডেন্ট। আর তাৎসুয়া তখন এটাও জানতে পারে যে এই কাউন্সিলিং টিচার আসলে একটা সিকিউরিটি এজেন্সির হয়ে সিক্রেটলি কাজ করে, কিন্তু কেউ যাতে ওনার এই আসল আইডেন্টিটি জানতে না পারে তাই তিনি এই হাই স্কুলের টিচিং কাউন্সিলর হিসেবে কাজ করে। পরের দিন মায়ুমি সবাইকে ডেকে বলে আর কিছুদিনের মধ্যেই একটা গ্র্যান্ড কম্পিটিশন বা টুর্নামেন্ট হতে চলেছে, যা আসলে সব হাই স্কুলের মধ্যে একটা কম্পিটিশন, যা 10 বছরে মাত্র একবার অনুষ্ঠিত হয়। যদি তারা একবার এই কম্পিটিশনটা জিততে পারে তবে আগামী 10 বছর সব জায়গায় তাদের স্কুলের কথাই চলবে, মানে তাদের স্কুল যে জায়গায় যা বলবে সেই কথাটাই চলবে, অর্থাৎ বাকি সকল স্কুলের কাছে তাদের রেসপেক্ট অনেক বেড়ে যাবে। এই কারণে মায়ুমি যে কোনো মূল্যে এই কম্পিটিশনটা জিততে চাইছিল, আর তার জন্য সে একটা স্ট্রং টিম বিল্ড আপ করতে চাইছিল। তবে এটাকে প্রপার টিম বলা যায় না, কারণ সেখানে অনেকগুলো ইভেন্টস হতে চলেছিল, যার জন্য স্টুডেন্টরা ওখানে যাচ্ছিল। মানে সেখানে এমন কিছু ম্যাচ খেলা হবে যেখানে তাদেরকে সোলো পারফরমেন্স করতে হবে, মানে একা একা খেলতে হবে আর কি। কিন্তু তারপরেও তাদের খুবই ভেবেচিন্তে স্টুডেন্টের লিস্ট করতে হতো। তাৎসুয়া অবশ্য কোনো গেমে পার্টিসিপেট করার জন্য ইন্টারেস্টেড ছিল না, তবে তাৎসুয়াকে ওখানকার মেইন টেকনিক্যাল স্টাফ হিসেবে রাখার ডিসিশন নেওয়া হয়। কিন্তু এই পোস্টে সিলেক্ট হওয়ার জন্য প্রথমে তাকে নিজেকে প্রুভ করতে হতো, যার জন্য সে কিরহারার ক্যাট ডিভাইসটা পুরো নিখুঁতভাবে কপি করে দেখায়। সে এটাকে এতটাই পারফেক্টলি কপি করেছিল যে কিরহারা এটাই বুঝতেই পারছিল না যে এটা আসলে কপি করা একটা ডিভাইস। এখানে তাৎসুয়ার টাইপিং স্পিডও কিন্তু অনেক বেশি ছিল, তার মানে তাৎসুয়া যে কোনো ডেটা বা ইনফরমেশনকে খুবই দ্রুত টাইপ করে প্রসেস করতে পারতো, যা তাদের টিমের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হতে চলেছিল। তাই ফাইনালি তাৎসুয়াকে তাদের
তাদের টিমের অফিসিয়ালি টেকনিক্যাল স্টাফ হিসেবে ইনক্লুড করা হয়। তাতসুয়া যখন বাড়িতে ফেরে তখন তার কাছে মেজরের কাছ থেকে একটা ভিডিও কল আসে। কলে মেজর জানান যে তারা কম্পিটিশনের জন্য যে জায়গাটায় যাচ্ছে সেখানে একটা আননোন সন্দেহভাজন টিমকে নোটিস করা হয়েছে, কিন্তু এখন তাদের কাছে ওই টিমটার ব্যাপারে কোনো প্রপার ইনফরমেশন নেই। তিনি তাতসুয়াকে অ্যালার্ট থাকতে বলে আর সন্দেহজনক কিছু দেখলেই তাকে ইনফর্ম করতে বলে। এরপরে আমরা দেখি সেখানে মিউকি আসে। তাতসুয়া তাকে বলে যে একটি ফ্লাইং ডিভাইসের উপরে সে কাজ করছিল, যার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারা দুজনে মিলে ডিভাইসটাকে চেক করতে থাকে, যা একদম পারফেক্টলি কাজ করছিল। এই কারণে পরের দিন সকালে তারা দুজনে মিলে একটা অফিসিয়াল ডেভেলপমেন্ট সেন্টারে যায়। সে ওই ডেভেলপমেন্ট সেন্টারে গিয়েছিল যেন সে ওই ডিভাইসটাকে চেক করাতে পারে। ওখানকার একজন প্রফেশনাল ডিভাইসটাকে এক্সপেরিমেন্ট করে বলে ডিভাইসটা একদম পারফেক্টলি কাজ করছে, তুমি এটা ইউজ করতে পারো। আর এই ডিভাইসটা তারা এই কম্পিটিশনের সময় সিক্রেটলি ব্যবহার করার প্ল্যান করছিল। এরপরে আমরা দেখি যে তারা দুজন ওখান থেকে যখন বের হয়ে যাচ্ছিল তখন মাঝ রাস্তায় তাদের বাবা আর তাদের ফ্যামিলির একটা বাটলারের সাথে তাদের দেখা হয়। এখানে ওই বাটলার মিউকিকে বেশ রেসপেক্ট করে কথা বললেও তাতসুয়াকে সে পুরোপুরি ইগনোর করে। এটা দেখে মিউকির অনেক বেশি রাগ হয়। সে রেগে গিয়ে ওই বাটলারকে বলে তোমার তাতসুয়াকে সমানভাবে রেসপেক্ট দেওয়া উচিত। কিন্তু ওই বাটলার বলে মিউকি তাদের ফ্যামিলির সাকসেসর বা উত্তরাধিকারী, কিন্তু তাতসুয়া তাদের ফ্যামিলির কেউই না। আমি নিজে তাতসুয়াকে জাস্ট একটা সার্ভেন্ট মনে করি। এই কথাটা শুনে মিউকি এখানে অনেক বেশি রেগে গিয়েছিল। সে তখন নিজের ম্যাজিক এনার্জি ইউজ করতে যাচ্ছিল, কিন্তু তাতসুয়া তখন তাকে থামিয়ে দেয় আর তারা দুজন সেখান থেকে চলে যায়। পরের দিনে স্কুলে এসে তাতসুয়া সবাইকে বলে যে সে এখন থেকে টেকনিক্যাল স্টাফ মেম্বার, তাই এখন সবার ক্যাট ডিভাইস সেই মেইনটেইন করবে। অন্যদিকে আমরা দেখি যে করিডোর দিয়ে যাওয়ার সময় মিজুকি একটা রুম থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। সে যখন কৌতূহল বশত সেখানে যায় সে তখন দেখে তাদের ক্লাসের একটা ছেলে যার নাম মিকোহিকো, সে সেখানে ম্যাজিক প্র্যাকটিস করছিল। আসলে সে একটা স্পিরিট সামান করার ট্রাই করছিল বা আত্মা সামান করার ট্রাই করছিল। এটা তখন কন্ট্রোল হারিয়ে হুট করে মিজুকির উপরেই অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে তাতসুয়া এসে মিজুকিকে বাঁচিয়ে নেয়। পরে তাতসুয়া মিকোহিকোকে জিজ্ঞাসা করে সে আসলে এখানে কি করছিল। জবাবে সে বলে আমি আসলে স্পিরিট সামনিং এর প্র্যাকটিস করছিলাম, কিন্তু আমি কিছুতেই সাকসেসফুলি এটা করতে পারছি না। জানি না আমি কবে নিজের ম্যাজিককে প্রপারলি ব্যবহার করতে পারবো। তখনই মিজুকি বলে তুমি প্রায় স্পিরিট সামান করেই ফেলেছিলে। তাতসুয়া জিজ্ঞাসা করে সেটা কেমন স্পিরিট ছিল। তখন মিজুকি জানায় যে সেটা ব্লু আর লাইট কালারের স্পিরিট ছিল। দেখে মনে হচ্ছিল সেটা অনেক পাওয়ারফুল একটা স্পিরিট ছিল, যা শুনে মিকোহিকো পুরো অবাক হয়ে যায়। সে মনে মনে তখন ভাবতে থাকে তার কাছেও যদি এমন কোনো স্পেশাল অ্যাবিলিটি থাকতো যা দিয়ে সে নিজের ক্রিয়েট করা ওই স্পিরিট গুলোকে দেখতে পেত। মানে সে এটা উইশ করছিল আর কি, মানে সে নিজেই নিজের ক্রিয়েট করা ওই স্পিরিট গুলোকে দেখতে চাইছিল। কিছুদিন পর আমরা দেখি যে তারা সবাই কম্পিটিশনের মূল ভেন্যুর উদ্দেশ্যে রওনা দেয়। তারা সবাই একটা বাসে করে যাচ্ছিল। সিকিউরিটির কারণে স্টুডেন্টদেরকে দুটো আলাদা গ্রুপে ভাগ করা হয়েছিল। তাতসুয়া অন্য একটা গ্রুপে এসেছিল। প্রথম গ্রুপটা যখন বাসে করে যাচ্ছিল তখনই হঠাৎ করে কয়েকটা ভ্যান খুব দ্রুত তাদের বাসের দিকে আসতে শুরু করে। একটা ভ্যান ব্যালেন্স হারিয়ে উল্টে যায় এবং সেটাতে আগুন ধরে যায়। এখন বাসের স্টুডেন্টরা নিজের ম্যাজিক পাওয়ার ইউজ করে ভ্যানটামে থাকতে পারতো, কিন্তু সবাই একসাথে ম্যাজিক ইউজ করলে তাদের ম্যাজিক এনার্জি একে অপরের সাথে ধাক্কা খেয়ে ক্যান্সেল হয়ে যেত। তাই মায়ুমি কাসুকে তার পাওয়ার ইউজ করতে বলে, কিন্তু কাসো এখানে তার পাওয়ার ইউজ করলে কোনো কাজেই আসতো না, কারণ কাসো আগুন নেভাতে পারতো না। তাই মায়ুমি প্রথমে নিজের পাওয়ার দিয়ে ওই আগুনটাকে পুরোপুরি নিভিয়ে দেয়, যার পরে কাসো নিজের ম্যাজিক ইউজ করে ওই ভ্যানটাকে আটকে দেয়। এরপরে আমরা দেখতে পাই তারা সবাই সেফলি নিজেদের ডেস্টিনেশনে অর্থাৎ কম্পিটিশনের মেইন হোটেলে পৌঁছে যায়। তবে এখানে আসার পর তাতসুয়া মিউকিকে বলে রাস্তায় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। বাইরে থেকে দেখে যদিও মনে হচ্ছিল যে একটা ভ্যান ভুল করে তাদের সাথে ধাক্কা খেয়েছে, কিন্তু এটা আসলে কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। এটা আসলে ইন্টেনশনালি এই বাসের দিকেই আসছিল। তবে এই অ্যাক্সিডেন্টটা আসলে কে করাতে চাইছিল বা এই অ্যাক্সিডেন্টের আসল উদ্দেশ্যটা কি, এটা নিয়ে আসলে কারোরই কোনো ধারণা ছিল না। এরপরে আমরা দেখি রাতে তারা একটা হোটেলে ছিল, কিন্তু মিকোহিকোর নিজের ট্রেনিং এ এতটাই ব্যস্ত ছিল যে সে হোটেলের সামনেই স্পিরিট সামন করার ট্রাই করছিল। তখনই হঠাৎ করে সে অন্য একটা ম্যাজিক এনার্জি ফিল করতে পারে। সে যদিও নিজের স্পিরিটটাকে দেখতে পেত না বা নিজের ম্যাজিক পুরোপুরি কন্ট্রোল করতে পারতো না, কিন্তু সে শিওর ছিল যে এই এনার্জিটা তার নিজের না, যার মানে এখানে অন্য কেউ একটা ছিল, কিন্তু অন্ধকারে সে কাউকেই দেখতে পাচ্ছিল না। তাই যে ডিরেকশন থেকে সেই ম্যাজিকটা আসছিল সে সেদিকে যাওয়ার ডিসিশন নেয়। প্রথমে সে ভাবে এই ব্যাপারে সবাইকে ইনফর্ম করা উচিত, কিন্তু তারপরেই তার তাতসুয়ার কথা মনে পড়ে যে তাতসুয়া যদি এখানে থাকতো তাহলে সে এই সিচুয়েশনে একদমই ভয় পেত না। তাই সে নিজেকে মোটিভেট করে এবং সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু সেখানে তিনটা লোক ছিল যারা তাদের পাওয়ার দিয়ে মিকোহিকোর উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কেউ একজন তাদের পাওয়ারকে ডিস্ট্রয় করে দেয়। মিকোহিকো যখন পেছনে তাকায় তখন সে দেখতে পায় সেখানে তাতসুয়া দাঁড়িয়ে আছে, আর তাতসুয়া এখানে সঠিক সময় মিকোহিকোকে বাঁচিয়ে নিয়েছিল। আর ওই লোকগুলো তখন সেখান থেকে পালিয়ে গিয়েছিল। মিকোহিকো তখন তাকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। তখনই সেখানে জেনারেল আসে আর বলে এই লোকগুলো হয়তো সেই গ্রুপের মেম্বার হবে যাদের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলেছিলাম। সাথে তিনি মিকোহিকোরও প্রশংসা করে যে সে মেন্টালি অনেক বেশি স্ট্রং। এরপর একদিন রেস্ট নেওয়ার পর ফাইনালি সেই কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। আমরা দেখতে পাই টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডে সবাইকে নিজেদের ম্যাজিক
পাওয়ারের সাহায্যে পানির উপরে সার্ফিং করতে হতো। আর ফার্স্ট ম্যাচের পার্টিসিপেন্ট ছিল ম্যারি। আর টিমের সবার ক্যাট ডিভাইসটা তাতসুয়া রিআপগ্রেড করেছিল। ম্যাচ যখন স্টার্ট হয় তখন দেখা যায় ম্যারি শুরু থেকেই বাকি সবার চেয়ে অনেক এগিয়ে আছে। কম্পিটিশনের আগেই তাতসুয়া তাকে বুঝিয়ে দিয়েছিল যে কম্পিটিশনের সময় কোন ম্যাজিক কিভাবে ইউজ করতে হবে, আর এই কারণে তার সার্ফিং এর স্পিড আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। ফলে তারা খুবই ইজিলি ফার্স্ট ম্যাচটা জিতে যায়। অন্যদিকে সেদিন দুপুরবেলা তাতসুয়াকে একটা সিক্রেট মিটিং এ ডাকা হয়, যেখানে যাওয়ার পর সে জানতে পারে যে ওখানকার একটা অফিসারের কাছে ওই সিক্রেট গ্রুপের ব্যাপারে খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ছিল। তিনি জানান যে এই গ্যাংটাকে নো হেড ড্রাগন বলা হয়, আর এদের মেইন টার্গেট ছিল যে কোনো উপায়ে এই কম্পিটিশনটাকে আটকানো। তবে তাদের জন্য প্লাস পয়েন্ট ছিল যে এই ইনফরমেশন তারা আগেই পেয়ে গিয়েছিল। এরপরে নেক্সট কম্পিটিশন স্টার্ট হয়, যেখানে মায়ুমি পার্টিসিপেন্ট করছিল। এই ইভেন্টে তাদের ম্যাজিক পাওয়ার দিয়ে বুলেট ক্রিয়েট করতে হবে এবং কোনো একটা অবজেক্টকে হিট করতে হবে, যেখানে মায়ুমি 100% অ্যাকুরেসির সাথে এটাকে অ্যাচিভ করে ফেলে। আর এই ম্যাচটাও তাদের টিম জিতে যায়। এরপরে ম্যাচটা ছিল আইস ব্রেকিং কম্পিটিশন, আর এই ইভেন্টেও তাদের টিম জিতে যায়। তারা খুবই সহজে এই রাউন্ডগুলো জিতে যাচ্ছিল। খুবই সহজে জিতে যাওয়ার কারণে তাদের টিমের সবার মধ্যে অনেক কনফিডেন্স চলে আসে। তখন সুজনে সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে, ব্যাপারটা এমন না যে আমরা সবগুলো ম্যাচই এত সহজে জিততে পারবো। শুরুর ম্যাচগুলো তুলনামূলক অনেক সহজ ছিল, তাই আমরা জিতেছি, কিন্তু সামনের কম্পিটিশনগুলো আরো অনেক বেশি টাফ হবে, তাই আমাদের সবাইকেই ফোকাস রাখতে হবে। এদিকে আমরা দেখি যে তাতসুয়া লিওর জন্য একটা স্পেশাল ওয়েপন ক্রিয়েট করছিল, যা লিও তার রিএনফোর্সমেন্ট ম্যাজিকের মাধ্যমে ইউজ করতে পারতো। পরে লিও যখন সেটাকে টেস্ট করে দেখে, সে ফিল করতে পারে যে এই ওয়েপনটা সত্যি সত্যি অনেক বেশি ইউজফুল ছিল, তাই সে তাতসুয়াকে ধন্যবাদ জানায়। পরের দিন আমরা দেখতে পাই ম্যারির আবারও সেই ওয়াটার সার্ফিং এর নেক্সট রাউন্ডের ম্যাচ ছিল। তবে এবারের ম্যাচটা আগের চেয়ে অনেক বেশি ডিফিকাল্ট ছিল, কারণ এবার তার অপোনেন্টরা বেশ অ্যাডভান্স ম্যাজিক ইউজার ছিল। তবে তা সত্ত্বেও ম্যাচের শুরু থেকেই ম্যারি লিডে ছিল, কিন্তু মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে যায়। একটা মেয়ে হঠাৎ করেই ব্যালেন্স হারিয়ে নিজের সার্ফবোর্ড থেকে পিছলে পড়ে যায়, আর তার ওই সার্ফবোর্ডটা খুবই জোরে সোজা ম্যারির দিকেই আসছিল। ম্যারি এই সার্ফবোর্ডটাকে প্রায় ডজ করেই নিয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার নিজের সার্ফবোর্ডটাই ব্যালেন্স হারিয়ে ফেলে, আর সে তখন পানিতে পড়ে যায়। আর এটার কারণে সে এই ম্যাচটা হেরে যায়। এমনকি এই দুর্ঘটনার কারণে তাকে হসপিটালাইজডও করতে হয়েছিল। আর হাসপাতালে আমরা দেখতে পাই যে তার আঘাত এতটাই গুরুতর ছিল যে সে নেক্সট ম্যাচও খেলতে পারবে না। তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তাদের জন্য একটা সুখবর আছে। আমরা তোমাদের জন্য স্যাভেজ ওয়ান নামের অসাধারণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, যেখান থেকে তোমরা চাইলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবে। এছাড়াও সেখানে অ্যানিমের হিউজ কালেকশন আছে। এছাড়াও আমরা থাইল্যান্ড, ভিয়েতনাম আর ইন্ডিয়াতে যে সমস্ত অ্যানিমে ট্রেন্ডিং আছে, বা সেই সমস্ত দেশে যে অ্যানিমের ডিজাইন গুলো সব সময় ট্রেন্ডিং এ থাকে, সেই ডিজাইন গুলো আমরা তোমাদের জন্য এখানে রেখেছি। এছাড়াও তোমরা অ্যাসিড ওয়াশের মধ্যে ড্রপ শোল্ডারের অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে, তাও অনেক কম মূল্যে, মাত্র 550 থেকে 600 টাকার মধ্যে। আর এই টি শার্ট গুলোর কোয়ালিটি নিয়ে তোমাদের একটু চিন্তা করতে হবে না, প্রত্যেকটার কোয়ালিটি হবে একদম টপ নচ। এছাড়াও তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের জার্সি এবং প্যান্ট অর্ডার করতে পারো। আর আমি অন্তত তোমাদের এইটুকু গ্যারান্টি দিচ্ছি, আমাদের এই স্যাভেজ ওয়ান থেকে তোমরা যেটাই অর্ডার করবে না কেন, সেটা অবশ্যই ভ্যালু ফর মানি হবে। এছাড়াও তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, অর্ডার করার জন্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হবে। এছাড়াও তোমরা প্রোডাক্টের সরাসরি ভিডিও দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের কাছে অপশন আছে, যখন ডেলিভারি ম্যান আসবে তখন ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি দেখে নিবে। যদি ভালো লাগে তো প্রোডাক্টটি রাখবে, আর ভালো না লাগলে প্রোডাক্টটি রিটার্নও করে দিতে পারবে। তো তোমরা যাও একবার হলেও এই স্যাভেজ ওয়ান ওয়েবসাইটটা ঘুরে আসো এন্ড দেখে নাও তোমাদের কোন কোন কালেকশন পছন্দ হয়। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এই সিরিজটা তোমাদের কাছে কেমন লাগছে এটা একটু কমেন্টে জানিয়ে দিও। যদি এই ভিডিওতে তোমরা প্রপার রেসপন্স দেখাও, বা এই ভিডিওতে যদি যথেষ্ট পরিমাণে রেসপন্স পড়ে, তাহলে আমরা এই সিরিজটার পার্ট 2 নিয়ে আসবো। এন্ড এই সিরিজটার পার্ট 2 কিন্তু এই পার্ট 1 এর চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। সো আই হোপ তোমরা বুঝতে পারতেছো। তো যাই হোক, এই সিরিজটাকে বা এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট দাও। তোমাদের সাপোর্ট যদি ভালো থাকে বা তোমাদের রেসপন্স যদি ভালো থাকে এই ভিডিওটাতে, তাহলে আমরা খুবই তাড়াতাড়ি এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।